নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে কমিশনের বিভিন্ন দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে। 3 দফায় এ রাজ্যে ভোট হবে এবং 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও রাজ্য সরকার সে বিষয়ে সম্মত হয়েছে এবং এই মুহূর্তে এই বার্তা চলে যাওয়ার পর কমিশনে একটা জরুরি বৈঠকও ডাকা হয়েছে। এই খবরটা শুনে, এই পর্যন্ত এই বাক্যগুলো শুনে আপনি যদি উত্তেজিত হয়ে পড়েন, এই মুহূর্তে সব থেকে বড় খবর সত্যি সত্যি ভাবেন, আমি বলবো একবার আজকের তারিখটা স্মরণ করুন। আজকে 1 এপ্রিল, অল ফুলস ডে। কিন্তু উইথ আ সিরিয়াস নোট, সত্য থেকে বহু দূরে এই রসিকতাটা যদি এই রাজ্যে সত্যি হতো তাহলে সব থেকে বেশি খুশি আমরা হতাম। তার কারণ নজিরবিহীনভাবে এই রাজ্যের আকাশে একটা সাংবিধানিক সংকটের কালো মেঘ, এবং সেই সংকট আরও ঘনিয়েছে যখন আজকে রাজ্য নির্বাচন কমিশন তারা আদালতে চলে গেছে। কয়েক ঘন্টা আগে মহাকরণ থেকেও বলে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারও আদালতে যাচ্ছে। অর্থাৎ এই গোটা সাংবিধানিক সংকট এখন হাইকোর্টের দোরগোড়ায়। এই খবরে আমরা যেমন থাকবো, আজকে প্রতিপক্ষের পাশাপাশি আপনাদের দেখাবো যে কিভাবে প্রাথমিকেই একেবারে ডাহা ফেল করলো প্রশাসন। আপনাদের দেখাবো যে কিভাবে 6000 পরীক্ষা কেন্দ্র এবং 45 লক্ষ পরীক্ষার্থী দিনভর কালকে নাকাল হলেন, তাদের হয়রান হতে হলো, এবং তাদের প্রতিনিধি আমাদের এই অনুষ্ঠানেও আসবেন। নিজের মুখে তারা বলবেন কিভাবে এই 45 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে কার্যত ছিনিমিনি খেলা হলো। কিন্তু তার আগে আজকে নির্বাচন কমিশন কোর্টের দ্বারস্থ হলো। এই মুহূর্তে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন, আমার একদিকে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়, তার পাশে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, আমার অন্যদিকে আছেন আইনজীবী এবং কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, সিপিএম নেতা রবীন দেব, বিজেপি নেতা অসীম ঘোষ, সিপিআই নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে এই যে নির্বাচন কমিশন যেটা প্রত্যাশিত ছিল, শোনা যাচ্ছিল, জল্পনা ছিল, আজকে হাইকোর্টের দ্বারস্থ হলো। গোটা দিনে এই সেক্টরে ঠিক কী কী ডেভেলপমেন্ট হলো আপনাদের সামনে শুরু করি। অবশেষে আদালতেই গড়ালো পঞ্চায়েত যুদ্ধ। রণকৌশল আর পাল্টা রণকৌশলের তোড়জোড়, দিনভর চূড়ান্ত তৎপরতা সব শিবিরে। দীর্ঘ টানাপোড়েনের অবসান, শেষ পর্যন্ত সোমবার রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের 42 নম্বর ধারায় সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে মামলা দায়ের। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। শুধু রাজ্য নির্বাচন কমিশনই নয়, পূর্ব ঘোষণা মতো পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে গেল বিজেপিও। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন আইনের 42 ও 43 নম্বর ধারা দুটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি। এই মামলাটি করা হয়েছে যাতে সাংবিধানিক যে পদ্ধতি আছে সেই রীতিনীতি মেনে যাতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ইলেকশনটা হয়। এই মামলায় আমরা চ্যালেঞ্জ করেছি রাজ্য সরকারের যে পঞ্চায়েত ইলেকশন সংক্রান্ত আইন আছে তার 42 এবং 43 ধারার সাংবিধানিক বৈধতাকে। হাত গুটিয়ে বসে নেই রাজ্য সরকারও। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পাল্টা মামলার প্রস্তুতি সরকারি শিবিরে। পঞ্চায়েত মন্ত্রী, আইনমন্ত্রী বৈঠক মহাকরণে। মামলা হলে কাউন্টার হবে, সাফ ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর। কথার এবং চিঠির পরিপ্রেক্ষিতে লাস্ট চিঠি আমরা 3 দিন আগে দিয়েছিলাম, কিন্তু সেই চিঠির উত্তর ওনারা আমাদের দেননি। কোনো আলোচনার জন্য আবেদন করেননি। ওনারা সরাসরি উচ্চ আদালতের কাছে চলে গেছেন। আমরাও এটাকে কন্টেস্ট করছি। আমরা স্ট্রং এনাফ টু কমব্যাট দিস পিটিশন। আইনে এবং জনস্বার্থে দুটোতেই আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি। পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনের পাশে দাঁড়িয়ে একযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগল বিরোধীরা। একদিকে সিপিএম এর অভিযোগ, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে না পেরে সুব্রত মুকুলকে সামনে রেখে ভোট পিছনোর চক্রান্ত করছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্ভবত প্রার্থী পদ নির্দিষ্ট করতে পারেনি দেখে তারা সময় নিচ্ছে। দে ওয়ান্ট টু বাই টাইম। অন্যদিকে বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে পঞ্চায়েত ভোট পিছোতে চায় রাজ্য সরকার। সুকৌশলে এটাকে মামলায় ফেলে দেওয়া হলো। যেভাবে সিঙ্গুর মামলায় 20 বাও জলে চলে গেল কৃষকের ভাগ্য, অনিশ্চিত হয়ে গেল সিঙ্গুরের সমস্ত কিছু,
ঠিক তেমনিভাবে এখানেও এরা চেষ্টা করছে যে নানানভাবে এটাকে অনিশ্চিতের মধ্যে ফেলা, পঞ্চায়েত নির্বাচনটাকে সম্পূর্ণ নস্যাৎ করার জন্যই রাজ্য সরকারের এই পরিকল্পনা। কমিশনের আদালতে যাওয়ার পদক্ষেপকে সমর্থন করে প্রদেশ কংগ্রেসের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ভোট পিছোতে চাইছে রাজ্য সরকার। নির্বাচন যদি পেছন, the full responsibility lies on the state government. তারা ইন্টেনশনালি এই কাজটা করছে। সময় মতো সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করাতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে রাজভবনে বামেরা। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর আশঙ্কা, সময়ে ভোট না হলে মিলবে না কেন্দ্রীয় বরাদ্দ, থমকে যাবে পঞ্চায়েতগুলির উন্নয়ন। বিমান বসুর দাবি, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। আমাদের রাজ্য যেন যখন পঞ্চায়েত ছিল না ঝাড়খণ্ডে, তার মতো বঞ্চিত না হয়, সেই জন্য আপনার গুড অফিস ব্যবহার করে নিষ্পত্তি করতে হবে যাতে নির্বাচন সময় মতো হয়। এটাই আমরা বলেছি। উনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন, মন দিয়ে শুনে উনি বলেছেন আই উইল সি। এই ইস্যুতে মঙ্গলবার কলকাতায় অবস্থান বিক্ষোভ করছে বামেরা, তারপর রাজ্য জুড়ে প্রচারেও নামতে চলেছে তারা। সময় যত গড়ায় মহাকরণে তৎপরতা ততই তুঙ্গে ওঠে। পঞ্চায়েত ভোট নিয়ে রণকৌশল চূড়ান্ত করতে বিকেল 4:30 নাগাদ মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠকে বসেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, পঞ্চায়েত মন্ত্রী এবং আইনমন্ত্রী। এবিপি আনন্দ। অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসব। এই যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত অ্যাক্ট 2003-এর যে আইন, তার 42 নম্বর ধারা, যে ধারায় রাজ্য সরকার ভোটের তারিখ ঘোষণা করেছে, সেই ধারাটাকেই অসাংবিধানিক বলে কমিশন কোর্টে চ্যালেঞ্জ করেছে। দীর্ঘদিনের, বেশ কয়েক দশকের আপনার বিচারক হিসেবে, বিচারপতি হিসেবে অভিজ্ঞতা, কোন দিকে যেতে পারে এই মামলার গতি প্রকৃতি? কোন দিকে যেতে পারে এই গতিরোধী তো আমি একজন জজিউতি করতে হয়েছে আমাকে, তার আগে ওকালতি করতে হয়েছে, এটা আমরা বলতে পারি না। উই শুড নট স্পেকুলেট। কিন্তু আপনি যেটা আমরা আলোচনা করতে পারি, যেমন এটা যদি কালকে হতো যেখানে মামলা শুনানি হচ্ছে, তখন তো আমি তাহলে রাজি হতো না আলোচনা, কারণ আমি এগুলো মেনে চলি, এইভাবেই শিক্ষিত আমরা প্রথম থেকেই। তা কিন্তু যে কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এখন যেটা গেছে তাহলে সে কী হতে পারে। আপনি স্পেসিফিক্যালি 42 আনছেন, মানে যেটা 2003-এ পঞ্চায়েত অ্যাক্ট হয়েছিল, বোধহয় সেইখানেই। তার আগে আমি একটা বলি, পারমিট, এটা ব্যাপারটা দ্য কনস্টিটিউশন ইটসেলফ 243K আর বোধহয় বারে পড়ে, যদিও আমি আমার একখণ্ড বই এনেছি পড়বার জন্যে, এটা এত আলোচিত হয়েছে এখন কিন্তু সবাই জানেন মোটামুটি। খালি একটা কথা মনে রাখতে হবে, ওই যে দেখছেন চ্যাপ্টারটা কনস্টিটিউশনে, ওটা কিন্তু ছিল না। যদিও আমাদের রাজ্যে পঞ্চায়েত অ্যাক্ট কিন্তু আগেই হয়েছিল, যতদূর মনে পড়ছে বোধহয় 73 সালে, তখন কংগ্রেস রেজিমে। কিন্তু ইমপ্লিমেন্টেশন কিন্তু হয় যখন আপনার লেট ফান্ড পেল 77-78-এ, এবং বহু মামলা তখন হয়, আমার মনে আছে। তখন আমরা আমিও অনেক চ্যালেঞ্জ করেছি ইত্যাদি, সেটা বড় কথা নয়। কিন্তু তারপর এই কনস্টিটিউশনে আনবার চেষ্টা করা হচ্ছিল, বাধা দেয় বিরোধীরা, পার্লামেন্ট হয়ে যায়। সাবসিকুয়েন্টলি এই চ্যাপ্টারটা ইন্ট্রোডিউসড হলো, যেখানে মনে রাখবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কেন বলছি আমি, so long it was only a statutory provision, although act of the state legislature, যেই মাত্র কনস্টিটিউশন বাধ্যতামূলক করে দিল যে পঞ্চায়েত ব্যবস্থা থাকতেই হবে, ইটস এ ম্যান্ডেটরি কনস্টিটিউশন প্রভিশন, নাম্বার 1, ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কিন্তু অর্থাৎ আপনাকে একেবারে ইটস এ কনস্টিটিউশনাল বডি, বাধ্যতামূলক। এখানে কোনো আপনার ইচ্ছের উপর নির্ভর করবে না, নাম্বার 1। নাম্বার 2, সেইখানেই কিন্তু 243K-তে আপনি ল্যাঙ্গুয়েজে দেখবেন 243K-টা, এখানে একটা কথা বলেছে, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই দেখুন, ইলেকশন তো এই কথাগুলো কিন্তু একটু মনে রাখা দরকার। যদিও বহু আলোচিত হয়েছে, কিন্তু সিনিয়রদের কাছেই শিখেছি, সেটা জজও ফলো করেছি। আগে সেকশনটা পড়বে, আর অনেক লয়ার হয়তো জজ হিসেবে বললে হয়তো বলা হতো যে মাই লর্ড আই হ্যাভ রেড ইট at least 100 times. সেরম জজের উত্তর আসতো, let us read together for the first time. কি সব জেনে গেছে বলা, এরকম খুব মূর্খের মতো অহংকার। সারা জীবন শিখতে হবে, আমি এখনো শিখছি।
এখানে দেখুন বলছেন সুপারিনটেন্ডেন্টস ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য প্রিপারেশন অফ ইলেকট্রাল রোলস ফর অ্যান্ড দ্য conduct of all elections to the panchayat shall be vested in a state election commission consisting of a state election commissioner to be appointed by the governor. তাহলে ফার্স্ট অফ অল এই কনস্টিটিউশন প্রভিশন আসবার পর এখানে বলে দিল সুপারিনটেন্ডেন্টস ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল এবং কন্ডাক্ট এই পাওয়ারটা কিন্তু স্টেট ইলেকশন কমিশনের উপর ভেস্ট করলো। এই ভেস্টিং একটা মানে আছে লিগ্যাল টার্মিনোলজি, ইট ইজ অ্যাবসলিউট। আপনি ডাইভেস্টিং করতে পারেন না আনলেস যদি কনস্টিটিউশন প্রভিশন আপনি আবার চেঞ্জ না, অন্য কেউ নিতে পারবে না এই কাজটা, তো পারবেন না অ্যাবসলিউট। আই হোপ আই ক্যান, মানে আমি বাংলা ভালো প্রতিশব্দ বলতে পারছি না, তো আমার লজ্জিতই আমি, কিন্তু ভেস্টেড অর্পণ বলা যায় এক্স্যাক্টলি। এইবার এই পুরোপুরি নষ্ট হয়, পুরোপুরি নষ্ট সমস্ত অধিকার। এইবার দেখুন, হ্যাঁ আইনে পাওয়ার দিয়েছে, স্টেট গভর্নমেন্টকে করতে দিয়েছে। স্টেট গভর্নমেন্ট এখানে আপনার সাহায্যকারী হিসেবে আসতে পারে। এক্স্যাক্টলি, সুন্দর কথা বলেছে অরুণাভ, এটা সুবিধা হলো। থাকলে ওরা তো বলেন প্লেস করেন কোর্টের কাছে, ইট ইজ নাও একটা যেটা আসতে হবে অবভিয়াসলি কমপ্লিমেন্টারি, ইট ক্যানট সাবপ্লান্ট। যদিও মাইন্ড দ্যাট ইজ এটা সাবঅর্ডিনেট লেজিসলেশন নয়, রুল নয়, অ্যাক্ট ফ্রেম বাই দ্য স্টেট লেজিসলেচার, বাট দ্যাট অলসো উইদিন দ্য কনসোনেন্স অফ দ্য কনস্টিটিউশন, ইট ক্যানট ওভাররাইট। শুধু এই প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে, এই একটা দেখলাম আলোচনা হচ্ছে, সেটা আপনি জিজ্ঞেস করছেন, আমি পরে আবার সুযোগ এলে আমি পরে হয়তো সেটা বলবো, অন্যরা কি বলেন, এখানে সবাই বিচক্ষণ লোক আছেন, তাহলে আমিও শুনতে চাই, শিখতে চাই তাদের কাছে। সেখানে হচ্ছে যে একটা আইন করেছে 2003 আই থিঙ্ক, ইফ আই এম নট রং, তাই তো 2003, হ্যাঁ, তাতেই আপনার এই 42-43 কথা আসছে সেখানে। এবং এইখানটা নিয়ে একটা সমস্যা হচ্ছে, অনেকে বলছেন যে এটা তো অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, তারপর বাই দ্য ওয়ে কনস্টিটিউশন এটা বলবার পর একাধিক জাজমেন্ট, এবং স্পেশালি লাস্ট জাজমেন্ট আমি নাম মনে করতে পারছি মিউনিসিপ্যালিটিতে, সেখানে আরো এমফেসাইজ করেছে যে আহমেদাবাদ কেস 2006 12/4/2012 উত্তরপ্রদেশ সরকারের সাথে স্টেট ইলেকশন কমিশন ওটা বারে বারেই রিপিট করছে। সেই মানে অনেক সময় একটা জাজমেন্ট হলেও আমরা মক্কেলকে দেখাবার জন্য সময় করতো, ধরুন 12টা জাজমেন্ট আপনি দেখালেন বারবার সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্ট এক কথা বলেছে দরকার হয় না, ঠিক, বাট দ্য ল ইজ as declared by the Supreme Court interpreting the Constitution is যে পাওয়ার অ্যাবসলিউট, সব কিছু তার। এই পরিপ্রেক্ষি ভাবুন, এবার আইনটা এসেছে, এইখানে একটা ডিসপিউট উঠে গেছে, যে ডিসপিউট ওই 42 সেকশনে যেখানে পাওয়ার অফ দ্য স্টেট গভর্নমেন্ট টু ডিক্লেয়ার কেমন দ্য ডেট অফ দ্য ইলেকশন। আচ্ছা, আমি একটা খালি ভাবছি, আই এম থিঙ্কিং অ্যালাউড, প্লিজ অ্যাসিস্ট মি, আমি থিঙ্কিং জাস্ট লাইক এ থট ইন এ কোর্ট। আমি ভাবছি আপনারা সবাই লয়ার, আমাকে অ্যাসিস্ট করছেন টু কাম টু দ্য কারেক্ট ডিসিশন। এবার একটা কথা বলুন তো, এই যদি হয় আপনাকে তো কনস্টিটিউশনটা আপনি বের করতে পারবেন না, আইনটা এসেছে, আইনে সেখানে বলেছে স্টেট গভর্নমেন্ট ইন কনসালটেশন উইথ, কেমন, আবার পরে সাবসেকশনটা দেখলেই ক্লিয়ার, কিন্তু আবার একই কথা বলেছে। এটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে, যে তাহলে কি স্টেট গভর্নমেন্টের পাওয়ার আছে, স্টেট গভর্নমেন্ট পাওয়ারটা অ্যাবসলিউট, এটা নিয়ে একটা গন্ডগোল হচ্ছে। এবং তার না ইস্যুটা কি আমি বলবার চেষ্টা করছি, হোয়াট ইজ দ্য ইস্যু বিফোর আস। এবং সাবসিকুয়েন্টলি আপনারা এই প্রশ্নও তুলছেন অনেকে, যখন তারপরে এই অ্যামেন্ডমেন্ট হয়ে গেল এবং এই কনস্টিটিউশন হওয়ার পরে এই সমস্ত কেসে যখন সুপ্রিম কোর্ট আরো ক্ল্যারিফাই করে দিল, এবং যেমন মিস্টার চক্রবর্তী বলেছেন অন্য জায়গায়, একটু আগে ওর সঙ্গে কথা হচ্ছিল আমার এই শুরু হওয়ার আগে, যে অনেক তো স্টেট গভর্নমেন্ট করেছে, একবারে পরিষ্কার বলে দিয়েছে এখানে কি ছিল। বাট ফর মি দ্যাট ইজ নট দ্য ইস্যু। আপনি কি করতে পারতেন, কি হওয়া উচিত ছিল, অমুক ছিল, এসব, এটা কিন্তু কোনো মানে কি বল জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনের ব্যাপার নয়। হোয়াট আই হ্যাভ গট ইন মাই হ্যান্ড, আমার ফ্যাক্টস অফ দ্য কেসে দেখা যাচ্ছে যে এরকম একটা আইন আছে, তার পরিপ্রেক্ষিতে কি আমার বক্তব্য হচ্ছে, দেখুন হ্যাঁ আছে, করেছে দ্য লেজিসলেচার। এবং একটা কথা মনে রাখতে হবে, কে করেছে, আজকে এই গভর্নমেন্ট করছে, কাল ওই গভর্নমেন্ট করবে, এগুলো আমরা জানি না, ইমমেটেরিয়াল লেজিসলেচার, তাকে আপনাকে সম্মান দিতেই হবে, লেজিসলেচার করেছে। এবং প্রিজাম্পশন কিন্তু এটা হতে পারে না লেজিসলেচার অ্যাক্টেড ম্যালাফাইটি, কখনো বলতে পারবেন না আপনি। আপনি বলতে পারেন লেজিসলেচার একটা এনাক্টমেন্ট করেছে হুইচ ইজ আলট্রা ভায়োলেন্স, ভুল হতে পারে, ভুল হতে পারে, অভিসন্ধিমূলক বলতে পারবেন না, বলবার চেষ্টা হয়েছিল সুপ্রিম কোর্ট অত্যন্ত তীব্র ভাষায়, তার কারণ তাহলে আপনি তার যে সুপ্রিমেসি, তার যে
Sovereignty, সেটাকে challenge পাওয়ার কেড়ে নিচ্ছে, Right. কেমন? এইখান দিয়ে আবার দেখুন, আমার যেটা মনে হচ্ছে বলছি, আমি শিওর যে আই উইল কাম ব্যাক এগেন, আপনারা নিশ্চয়ই মতামত দেবেন। এইবার মাথায় রাখুন, আপনার একটা আইন হয়েছে, এর সমস্যার একটা হয়েছে এখানে কনসালটেশন। এরা এখন সে নিয়ে একটা দেখছি বিবাদ হচ্ছে, মানে এক পক্ষ মানে বলছেন যে দেয়ার ইজ এ নো, আমি যে শুনলাম, আমি তো পিটিশন পড়িনি, এই আপনার এই চ্যানেল বলছিলেন যে পিটিশন এই পয়েন্টও আছে, দেয়ার হ্যাজ বিন নো কনসালটেশন, বা কমিশনার ইলেকশন কমিশনার বলেছেন তাইও। আবার এদিকে আমাদের গভর্নমেন্ট বলেছেন যে না, কনসালটেশন হয়েছে 12 বার হয়েছে, 13 বার হয়েছে। দুটি পয়েন্ট আমি এখানে বলতে চাই, তারপর আমরা থার্ড পয়েন্টের উত্তর এক্ষুনি আমি বলে দিচ্ছি। ফার্স্টটা হচ্ছে, লেট আস সি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য কনসালটেশন হিয়ার। কারণ অনেকে বলছেন যে এটা ঠিকই বলছেন, কিন্তু ভুল বলছেন না। আরেকটা কথা বলে দিয়ে এই সময়, যেহেতু যেটা আপনার সময় খেয়াল করেন না, কেন আপনার কাছে কিছু দোষ নয়, আপনি তো আর গিয়ে মশাই লয়ার নন, আপনি একটা কারো ব্রিফও ধরে করছেন না, বা আপনি জজিউদি করছেন না, কিন্তু আপনার যা মনে হচ্ছে নিশ্চয়ই আপনি বলবার অধিকার আছে, এরকম নয় যে আপনি বলতে পারেন না, তা কিন্তু নয়। বাট হোয়াট ইজ দিস, যা লেখা আছে সেটা বুঝতে গেলে অনেক কনটেক্সট, ইন দ্য কনটেক্সট অফ এ কেস সামটাইমস ইউ হ্যাভ টু ডিসাইড। অ্যান্ড সুপ্রিম কোর্ট বলেছে যে ফলো করে, আমি বহু জাজমেন্ট দিয়েছি, সুপ্রিম কোর্টের ডিসিশনই ডিস্টিংগুইশ করে দিয়েছি, বিকজ সুপ্রিম কোর্ট ইটসেলফ ওয়ান্স নট সেভারাল টাইমস সেড যে সুপ্রিম কোর্ট জাজমেন্টের একটা যে কি রেশিও অফ দ্য জাজমেন্ট টেক্স, সেটা ঘটনা প্রবাহের উপর নির্ভর করবে, পরিপ্রেক্ষিতে, কনটেক্সট অন দ্য কনটেক্সট অফ দ্য কেস। এখানে কনটেক্সট অফ দ্য কেস আপনি যদি দেখেন কি ব্যাপার হলো, দুটো প্রশ্ন উঠে গেছে। কনসালটেশন একজন বলছেন হয়েছে, একজন বলছেন হয়নি। কনসালটেশন না হলে তো আপনার যদি দেখে কনসালটেশন হয়নি, তো ও তো এক কথায় কোর্স স্ট্রাইক ডাউন করে দেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন কনসালটেশন হয়েছে, আরেকটা কথা হতো কনসালটেশন আর কমিউনিকেশন। আমি বলতে পারি আমার আমলারা গেছে, আমি আসছি ওটাতে, চিঠিপত্র দিয়েছে, না কমিউনিকেশন প্রভিশন কোনো মার, কমিউনিকেশন ইজ অলসো কনসালটেশন। শুনুন, কিন্তু যেটা কোর্ট বলেছে সব উঠেছে তো, হ্যাজ দ্যাট অনেক সময় চ্যালেঞ্জ হয়েছে একটা কোনো কেসে, কোনো কনসালটেশনই হয়নি। আর আমি বলছি যে এক পক্ষ বলছে না, কনসালটেশন তো হয়েছে, সেই জন্য এই রায়ও আছে। আমি এখানে একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে ধরুন কনসালটেশন হয়েছে কিন্তু কনসেনসাস হয়নি, সেক্ষেত্রে এখানে আমার বক্তব্য হচ্ছে দিস ইন দ্য কনটেক্সট অফ দ্য কেস অ্যান্ড প্রথম 243 স্পিরিট স্ট্রেনথেন উইথ ফাদার সুপ্রিম কোর্ট জাজ, এখানে কনসালটেশন কথাটা উইল বি রেড অ্যাজ এ কনকারেন্স, অথবা কনসালটেশন কনকারেন্স বলবার দরকার নেই। আরেকটা ব্যাপার আছে, ওরা যেটা আমি ওদের লয়ারদের সঙ্গে কথা বলেছি, ওরা যেটা বলছে মানে যে কনসালটেশনটা মানে 43, এই যে সেকশন 43(1)টা এই যে ABCDEI করে করেছে, ওটা রিলেভেন্টটা পড়ে দাও না, করেছে বলছে ওই লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন, তারপরে কবে উইথড্র করব, স্ক্রুটিনি করব, হ্যান করব, ত্যান করব, বলছে 42টা হ্যাজ টু বি রেড ইন দি কনটেক্সট অফ 43। এক্স্যাক্টলি, আমি তো বলছি, আদারওয়াইজ আমি বললাম যে হঠাৎ বলে দেব, নট অনলি ইন দ্য কনটেক্সট অফ আদার সাবসেকশন, ওরা বলবে, অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড, কে বলবে, মানে কমিশন বলবে, and also in the constitution provision, সেটা অন্য, তাকে তুমি তো ভাই চড়িয়ে দিতে পারছো না। আমি বলছি সমরেশদা, ওরা সেকশনটা এইভাবে বলার চেষ্টা করছে, বলছে যে দেখো, প্রথমত বললাম ভাই 5 তারিখ না 2 তারিখ 3 তারিখ, বলো মেয়ের বিয়ে দিতে গেল পুরুত পাওয়া যাবে কিনা, সেদিন এ পাওয়া যাবে কিনা, এগুলো দিছে। আমি বলছি আলটিমেটলি আমি বলছি না, এটা ঘটনা যে বাড়ি পাবো কিনা, জায়গা পাবো কিনা, এই কনটেক্সট হলো পুলিশ পাবো কিনা, 6 দিনের মধ্যে হবে কিনা, কতগুলো পরীক্ষা আছে। এখন দেখুন, সহজ কয়েকটা পয়েন্ট আমি আগে বলে দিই যেগুলো উঠেছে। এই যে 36 লক্ষ লোক, এই 26 লক্ষ না 36 লক্ষ, এই তো পাশে না 5 নতুন ইলেক্টর 26 লক্ষ, এনসাইক্লোপিডিয়া আছে পাশে, শুনো অসুবিধা নেই, 26 লক্ষ লোক নতুন অ্যাড হয়েছে। এবার বিধানসভার অ্যাসেম্বলি লিস্ট অনুযায়ী 26 লক্ষ অ্যাড হচ্ছে, তাই করতে হবে। হ্যাঁ, এবার একটা গ্রামে দেখা গেল এই যেটা যোগ হয়েছে, 20টা লোক এই গ্রামে হয়েছে, 20টা লোক ওই গ্রামে হয়েছে, এটা ফ্র্যাগমেন্টেড ইলেকটোরাল লিস্ট বলছে এই লিস্টটা কোথাও পৌঁছয়নি এখনো। আমি যে ধরুন আজকে আমি নমিনেশন ফাইল করব, এই এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, ABCD আছে, কোন
কোন মানে যে কেন্দ্রের লোক সেই কেন্দ্রেই তো নমিনেশনটা দেব, এই গ্রামের লোক এই গ্রামেই দেবে, অন্য গ্রামে দিতে পারবে না। কারণ আমি এই গ্রামে কিনা কি আমার গ্রামটার এই পার্টটা ওই 4টে বাড়ি ওইদিকে হয়ে গেছে কিনা সেটা আমি জানি না। এইটা প্রথম গন্ডগোল, প্রথম। এবং দ্বিতীয়ত বলবো কি, তুমি তো পার্টিকুলারসে যাচ্ছ, আমি তার আগে ওটা বলে শেষ করি। ওরা যে অসুবিধা, ওরা অসুবিধাটা আমি হার্ড রিয়ালিটি বলছি, ওরা এইগুলো তুমি ইউ আর পোজিং দ্য প্র্যাকটিক্যাল ডিফিকাল্ট বিকজ আফটার অল it is the election commission alone, not the state government, এবং বলছে who is responsible, এক্স্যাক্টলি with the vested right। ওরা বলছে যে আমি যদি ইলেকশনটা ফেল করে তাহলে কি মুখ্যমন্ত্রীর চাকরি যাবে না আমার চাকরি যাবে? ইলেকশন কমিশনার যাবে না, কিন্তু ইলেকশন কথা বলছি, মানে গালাগালটা কে খাবে? অ্যাকাউন্টেবিলিটিটা ইলেকশন কমিশনের কোনো মতে তিনি হি ক্যান রান অ্যাওয়ে ফ্রম দ্যাট। আমি বলছি ওরা এই যুক্তিগুলো নিচ্ছে, আমি ওদের সঙ্গে তর্ক করছিলাম একদিন, যাই হোক কার সঙ্গে করছি বলছি না, বলে আমরা এই পয়েন্টগুলো তুলছি এইগুলো। আর আরেকটা জিনিস যেটা বলছে যে পুলিশের ব্যাপারটা বিশেষ করে জ্যোতিপ্রিয় মল্লিক যে স্টেটমেন্ট দিয়েছে কালকে, গতকাল আনন্দবাজার পত্রিকায় বলেছে যে মহিলারা সিপিএম এবং কংগ্রেসের বাড়ি বাড়ি যাবে, মহিলাদের বলবে যে চামুরি খান নমিনেশন ফিল আপ করবেন না, দেবেন না। এখন হ্যাঁ আমি আপনাকে বলছি না, আপনাকে বলছি না মন্তব্য করবেন করা বলছে। এবার জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন হুমকির প্রশ্নই নেই, সেজন্যই তো মহিলাদের এই কাজে পাঠানো হবে, মানে তৃণমূল মহিলারা যাবে, তারা একবার নয় প্রয়োজনে একাধিকবার সিপিএম কংগ্রেস প্রার্থীদের বাড়িতে যাবেন, বোঝাবেন, বলবেন সিপিএম কংগ্রেস এতদিন ধরে অনেক খারাপ কাজ করেছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, আপনাদের জেতার সম্ভাবনা নেই, ওদের প্রার্থীপদ প্রত্যাহার করতে এভাবেই অনুরোধ করা হবে। কে বলছে? একজন মিনিস্টার, হু ইজ আর মিনিস্টার, স্টেট নয়, ক্যাবিনেট মিনিস্টার, যে ক্যাবিনেটের মিটিংয়ে পার্টিসিপেট করে। এবং যখনই কোনো মিনিস্টার কোনো এই ধরনের কথা বলবে, ইট ইজ প্রিজুম যে হয়তো ক্যাবিনেটে আলোচনা হয়েছে। আর এখানে যেটা মানে শপথ বাক্য যেটা নেয় মিনিস্টাররা, ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক ডু সোয়ার ইন দি নেম অফ গড দ্যাট আই উইল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় কিন্তু হয়তো ফান্ডামেন্টাল রাইট টু ভোট নয়, কিন্তু ইলেকশন কমিশনের জায়গা আছে যে কাউকে গিয়ে বাধা দেবো, হয় তুমি দাঁড়িয়েও না, দ্যাট ইটসেলফ ইজ আ মানে আর কি illegal. That I will uphold the sovereignty. একটা বাধা বলছেন কেন? বোঝাবে কথাটা বলছেন, বোঝাতে যান, আপনি বাধাই বলছেন। ওর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। And consciously discharge my duties as a minister of the state of West Bengal, and that I will do right to all manner of people, সমস্ত লোকের কাছে, in accordance with the constitution and the law, and without fear or favor. এবার ও বলছে বোঝাবে। আমার একটা মানে কংগ্রেস আমলে 72 সালে এক দাদা ছিল, জগাদা বলতাম, সেন্ট্রাল ক্যালকাটায়, সবাই জানে নামে, জগামেতা। তো সে পুজো মোহাম্মদ আলী আলের পার্কের পুজোর সময় সে গিয়ে বলতো যে দাদা 10,000 অবাঙালি দেখলো 10,000 রুপিয়া আমকো, 1 মিনিট রবীন্দ্র 10,000 টাকা চাঁদা দিন। সে বললো कैसे देगा? बोलो ठीक है, हमारा रिवॉल्वर आप बंधक रख दीजिए, जब मिलेगा रुपया हम आपको वापस कर देंगे, रिवॉल्वर भी ले लेंगे। और सोचिए रिवॉल्वर किंतु लाइसेंस नहीं है, अनलाइसेंस्ड है। भाई माफ कर दीजिए, 5,000 रुपया लीजिए। এটাও হাত জোর করে টাকা তোলা, বলো ভাই হাত জোর, এটা রাজনৈতিক ব্যাখ্যা হয়ে যায়। না রাজনৈতিক না, তুমি কি আমার বাড়িতে বলার অধিকার আছে ভাই? ধরুন আমি বলছি, ধরুন ভোটের সময় আপনি কি ধরুন যারা ভোটার, সেই ভোটারের সবার কাছেই তো সব রাজনৈতিক দল যাবে ভোট দেওয়ার জন্য, তুমি ভোট দাঁড়াতো। একজন মিনিস্টার এসে বলছে ভাই তারা বোঝানোর কথা বলছে। আপনাদের দেখিয়ে নেব যে এই যে মামলা, তাতে আদালত কোন কোন বিষয় খতিয়ে দেখতে পারে, কি মনে হয়েছে আমাদের, তারপর এই বিষয়ে ব্যাখ্যা নেব মাননীয় বিচারপতির কাছে। পঞ্চায়েতের জল আদালতে সোমবার সকাল 10:30টায় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে মামলা রুজু করেন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী লক্ষ্মীচাঁদ বিহানি। রাজ্য পঞ্চায়েত আইনের 42 নম্বর ধারা অনুযায়ী কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের দিন ঘোষণা করতে পারে সরকার। এই 42 নম্বর ধারা সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন। আইনজ্ঞদের একাংশের মতে এর বাইরেও একাধিক বিষয় খতিয়ে দেখতে পারে আদালত। সুব্রত মুখোপাধ্যায়, মুকুল রায়দের দাবি, পঞ্চায়েত আইনের 42 নম্বর ধারায় বলা আছে কমিশনের সঙ্গে আলোচনা করতে হবে রাজ্যকে, সেই মতো তারা 10 থেকে 12 বার আলোচনা করেছেন, তারপর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। যদিও আইনজ্ঞদের একাংশের মতে সহমতে পৌঁছানোর জন্যই আলোচনা করার কথা বলা হয়েছে।
নিছক কয়েকবার কথা বলেই নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মতকে উপেক্ষা করে একতরফাভাবে ভোটের দিন ঘোষণা করতে পারে না রাজ্য। তাই এই বিষয়টি খতিয়ে দেখতে পারে আদালত। রাজ্য পঞ্চায়েত আইনের 42 নম্বর ধারায় দিন ঘোষণার দায়িত্ব সরকারের, কিন্তু 43-এর 2 নম্বর ধারায় বলা হয়েছে রাজ্য সরকারের প্রস্তাবিত ভোটের দিনে নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি জানাতেই পারে কমিশন। কিন্তু কমিশনের সেই আপত্তি যদি রাজ্য সরকার মেনে না নেয়, সেক্ষেত্রে কি হবে সে কথা পঞ্চায়েত আইনে স্পষ্ট করে বলা নেই। এই বিষয়টি খতিয়ে দেখতে পারে আদালত। আইনজ্ঞদের একাংশের বক্তব্য, এই দুটি ধারা পরস্পর বিরোধী। তাই 42 ও 43 ধারা দুটি পঞ্চায়েত আইনে একসঙ্গে থাকতে পারে কিনা, নাকি 43-এর ধারা সংশোধন প্রয়োজন, তাও খতিয়ে দেখতে পারে আদালত। দেশের বহু রাজ্যেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কমিশনের হাতেই, কিন্তু পশ্চিমবঙ্গে বাম আমলে তৈরি পঞ্চায়েত আইন অনুযায়ী জেলা বিন্যাস করে দিন ঘোষণার দায়িত্ব সরকার নিজের হাতে রেখেছে। অনেকেই বলছেন সরকারের জেলা বিন্যাসের এখতিয়ার নেই। পঞ্চায়েত ইলেকশন অ্যাক্ট 2003 সেকশন 42 তে লেখা আছে, স্টেট গভর্নমেন্ট শ্যাল ইন কনসালটেশন উইথ দি কমিশন, ওরা ডিসাইড করে ডেট অ্যান্ড আওয়ার। ওখানে কিন্তু ডিস্ট্রিক্টের নাম নেই, খালি দেওয়া আছে ডেট অ্যান্ড আওয়ার, অর্থাৎ কবে হবে আর কখন হবে। অতএব রাজ্য সরকার যেটা মেনশন করেছে সেটা ওদের ক্ষমতার বহির্ভূত, আইনে ওদের সে ক্ষমতা দেওয়া হয় না। এই বিষয়টিও আদালত খতিয়ে দেখতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো নিয়েও রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত তুঙ্গে। কমিশন চাইছে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে, কিন্তু রাজ্য সরকারের বক্তব্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে কোথাও কোনোদিন পঞ্চায়েতে ভোট হয়নি। তাহলে পশ্চিমবঙ্গে কেন? কমিশন সূত্রে দাবি, অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের তফাৎ রয়েছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যগুলিতে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া প্রতিদ্বন্দ্বিতা হয়, ফলে রাজনৈতিক সংঘর্ষ খুব একটা ঘটে না। কিন্তু পশ্চিমবঙ্গে সম্পূর্ণ উল্টো ছবি। যেমন 2003 ও 2008 সালে পঞ্চায়েত ভোট হয়েছিল রাজ্য পুলিশ দিয়ে। সেই দুই ভোটেই রাজনৈতিক সংঘর্ষে বহু লোকের মৃত্যু হয়েছিল, সেজন্যই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। এই যুক্তিও আদালত বিবেচনা করে দেখতে পারে বলে মত আইনজ্ঞদের একাংশের। এবিপি আনন্দ। মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে 43 নম্বর ধারা। হ্যাঁ, মানে ওই প্রশ্নটা যেটা করেছিলেন সেটা ধারাটা নিয়ে বলছি। কনস্টিটিউশন পজিশনটা তো বলেছি, এবং এই 42-এ আছে যে স্টেট গভর্নমেন্ট শ্যাল ইন কনসালটেশন উইথ দ্য কমিশন বাই নোটিফিকেশন অ্যাপয়েন্ট দ্য ডেট অর ডেটস অ্যান্ড আওয়ার্স অফ পোল ফর ইলেকশন বাই ইলেকশন। খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইন কনসালটেশন। কিন্তু কোনো জায়গায় ইন্টারপ্রেট করতে গেলে জানবেন যে আমরা শিখেছি, লয়ার হিসাবে প্রথম থেকে হাতে করি একবারে ধরিয়ে শেখানো, তারপর করেছি, তারপরে জজিওতে করেও শিখেছি, করেছি। আপনি যখনই কিছু ইন্টারপ্রিটেশন করতে যাবেন, এক খাবলা একটা নিয়ে করা যায় না। ডোন্ট ফরগেট, ইউ আর গোয়িং টু ইন্টারপ্রেট সামথিং উইচ ইজ বর্ন আউট অফ দ্য কনস্টিটিউশন, ভেস্টেড পাওয়ার। তো সেখানে আপনার লেজিসলেটিভ পাওয়ারে আপনি স্টেট নিশ্চয়ই করতে পারে, যেহেতু পারমিশন হ্যাজ বিন গ্রান্টেড দ্য স্টেট লেজিসলেচার। কিন্তু করতে গেলে দেখতে হবে এটা সঙ্গে সঙ্গে বাস্তবসম্মত যদি না হয় ডেটটা, কোনটা বাস্তবসম্মত, হ্যাঁ হলো না, তখন কমিশন কি করবে? অফকোর্স কমিশন ক্যান চেঞ্জ ইট, সেটা এখানেও বলে দিয়েছে। আমি যাচ্ছে অন্য একটা বেসিকটাকে বলে দিই, তাহলে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্লিজ লিসেন টু মি অ্যান্ড ইউ। জিজ্ঞেস করছি দর্শকদের জন্য। হ্যাঁ, দর্শকদের জন্যই বলছি আমি। 42-তে আছে, 43-তে আমি এত ডিটেলস পড়ছি না, সময় চলে যাবে। তাতে অ্যাপয়েন্টমেন্টস অফ ডেটস অফ ভেরিয়াস স্টেজে সব কিছু ইলেকশন কমিশন করতে হবে। আচ্ছা, এইবার যখন ইন্টারপ্রেটের প্রশ্ন, তাহলে কি এখানে একটা বিবাদ হয়েছে যে কনসালটেশনসে, তাহলে কনসালটেশন মানে কি কনকারেন্স, কি অমুক তমুক ঘানা দানা ইত্যাদি প্রশ্ন এসে যাচ্ছে। এবং সেটাকে আমি বলতে পারি না এ কথা বলে যে কেউ প্রশ্ন করতে পারে না, কারণ অনেক রায়তে যেমন কনসালটেশনতে কোর্ট হোল্ড করেছে না, কনসালটেশন মানে এখানে কনসালটেশন, তার মানে তোমাকে ওটা মানতে বাধ্য হবে না, যদিও তোমাকে রিজন রেকর্ড করতে হবে। নাম্বার কেন হলো না, কনসালটেশন হয়েছে কি না হয়েছে তোমার দেখাতে হবে রেকর্ডস থেকে। আমি কনসালটেশন করে নিয়েছি, না ও চলবে না, 12 বার কি 14 বার আমি জানি না, রেকর্ডস ইউ হ্যাভ টু শো কনসালটেশন। কেমন, এটা তো অন্য ব্যাপার। আবার কনসালটেশন থাকলেও অলরেডি দ্য কোর্ট মে ইন্টারপ্রেট, যেগুলো আমি বলছি কোর্ট কি আলটিমেটলি তো কোর্টই করবেন। তো এখন ব্যাপারটা কোর্টের কাছে সামনে। কনসালটেশন মে আন্ডার দ্য কনটেক্সট অফ দ্য কেস টু বি হেল্ড বাই টু বি কনকারেন্স। এবং আমি কিন্তু আমার ভিউটা যেটা বলছি, আমার ভিউ ইজ নাথিং বিকজ আই এম নাথিং। একটু আমার হাসিও পাচ্ছে, আমরা খুব
মাথা খামাচ্ছি, কিন্তু আমি একবার বলেছিলাম রেগে গেছে খুব, ভাই কেন তুমি এত ইলেকশন নিয়ে কে জিতবে, আর তো কালকের দিন তো ভোট হবে ভাই, 4 দিনের পরে রেজাল্ট, তো ভীষণ রেগে গেছে আমার। তো আমি বলছি যে আমার বক্তব্য হচ্ছে যে সেটা একটু শুনুন মন দিয়ে, দু কারণে আমি বলছি। এখানে কিন্তু এই আর্গুমেন্টে বোধহয় স্কোপ সরকারের নেই, যে আমি ধরে নিচ্ছি কনসালটেশন হয়েছে, কনসালটেশন আমি ওটা বলছি না, কনসালটেশন হয়েছে, কিন্তু এই কনসালটেশনে যিনি উনি বলে দিয়েছেন তাতে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সহমত নয় কমিশন। তাহলে আই থিঙ্ক দ্যাট the provisions of the law has not been properly interpreted or understood. আচ্ছা, এই জন্য আমার মনে হচ্ছে, কেন এখানে ব্যাপারটা কি নিয়ে হচ্ছে, ডেটটা ইন কনসালটেশন, আর তারপরে সাবসেকশনেই যা কিছু করতে হবে, আর কনস্টিটিউশন 243 বলেছে কন্ডাক্ট অমুক তমুক ভেস্টেড, তার মধ্যে কি কন্ডাক্টের মধ্যে ডেটটা নেই, ডেটটা হয়তো তুমি লেজিসলেচার দিয়েছো, সেই জন্য হ্যাঁ ঠিক আছে, বেঙ্গলের লেজিসলেচার ভেবেছে যে দেবে, তাহলে তো কনসালটেশন না বললেই পারত। তো কনসালটেশন যখন বলেছে, এখানে তুমি ভাই যাই বলো, আর কে মনে করছে ইলেকশন কমিশনের যারা অ্যাবসলিউট পাওয়ার, সে কিন্তু কি বলবো, ওই আমি শুনলাম, এটা জানি না আপনারা ভালো বলতে পারবেন, আপনাদের সব এতে শুনি বা কাগজের উপরে দেখছি যে তিনি ওটা ভিউটা নিয়েছেন আফটার কনসাল্টিং অল দ্য ডিস্ট্রিক্ট ভাইস এন্ড এসপি, তারপরে উনি ভেবেছেন যে না যা অবস্থা, এই যেমন অনেকে বলেছেন যে না এটা কি করে বলতে পারে, স্টেট গভর্নমেন্টের 7 শিডিউল দেখো, ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আনডাউটেডলি, বাট ইটস নো কোশ্চেন অফ ল এন্ড অর্ডার ফর আদার পারপাসেস, ইট ইজ conducting an election. Yes, it is the election commission who has to be satisfied, not the state government, that he is in a secured position by which he can ensure free and fair election. এবং অনেকে যেমন বলেছেন রাইট ফ্রম দ্য ওই যেদিন থেকে আমরা দিচ্ছেন, ফাইল করার আমি কি আপনার ভয় দেখিয়ে রাখব উইথড্রলের দিনও তাই, আচ্ছা এক্স্যাক্টলি, সরি বলো ওটা ছেড়ে দিচ্ছি, দিস ইজ ওয়ান, সেখানে সাবসেকশনে যেগুলো আছে তার থেকেও মনে হচ্ছে। এবং আমার প্লাস আমি বলছি, পড়তে গেলে শুধু সাবসেকশন পড়লে তো হবে না ভাই, টোটাল কনস্টিটিউশনের, কেন এই যে চক্রবর্তী সাহেব বলেছেন সেটা আমি শুনেছি, বা আজকে হয়তো এটা উঠবে, আপনিও জিজ্ঞেস করছেন যে এটা তাহলে কি এ হয়ে গেল, আলটিমেটলি দ্য কনস্টিটিউশন হয়ে গেল যে করেছিল, না হতে পারে এই যে বলেছে। তার কারণ আমি যদি জজ হিসেবে আজকে আমার কাছে আসে, কোর্ট কিন্তু মুহূর্তের মধ্যে স্ট্রাইক ডাউন করে না, ওটা একটু আমি বলতে দিন, কারণ এটা লোকে তাহলে বুঝতে পারবে না। এটা হচ্ছে যে আমি ভাবছি যে কোটা আমার মামলা আমার কোর্টে এসেছে, আমি হাউ ডু রিয়াক্ট, আপনি পয়েন্ট তুলছেন ইস আলটা ভাইরাস, আমি শুনছি বিজেপি বোধহয় ওই পয়েন্টটাই করবে না, সামঞ্জস্যতা রেখে কোর্ট কিন্তু সবাইকে সম্মান দেয়, মনে থাকবেন, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি তো নিজেই করছে, তার মানে তুমি হাঁটোদা নয়, আইন, সেখানে সে যদি দেখে কোর্টস ডিউটি নর্মালি উইল নট বি স্ট্রাইক ডাউন, ফার্স্ট অফ অল দেখবে হারমোনিয়াস কনস্ট্রাকশন করা যায় কি, সামঞ্জস্য রেখে, সামঞ্জস্য, খুব সুন্দর ভাষাটা বলেছে, থ্যাংক ইউ। আমি কি করবো বলুন, আমি শিখেছি বলতে পারি না, মনে করবেন না, আমি বাংলায় ওরা হেল্প করছে, হারমোনিয়াস কনস্ট্রাকশনটা হতো, তাহলে হারমোনিয়াস কনস্ট্রাকশন করলে সেভ কি করে করা যায়, সেভ এই জন্যই করা যাবে, কনসালটেশন উইল মিন, হ্যাঁ কনসালটেশন আছে, কিন্তু তুমি কি করে ডেটটা ঠিক করবে বাবা, তার কারণ হচ্ছে উনি তো আলোচনা করে অলরেডি ঠিক করেছেন, তার ঘাড়ে দায়িত্ব, আপনারা কেউ ছেড়ে দেবেন না তাকে, তুই সাংবাদিক পোস্ট হোল্ড করছেন বলেও ইলেকশন কমিশনকে কেউ গালাগালি দিতে বাদ দেয়নি, সেশন পেশন সবাই হয়েছে, যাক সেটার কথা, কিন্তু তাহলে ওর দায়িত্বে উনি দেখেছেন যে এমন সিচুয়েশন হয়েছে যেখানে হবে না, এবার সেসব নিয়ে তর্ক বিতর্ক যখন হচ্ছে, কনসালটেশন ডেটটা ঘোষণা হয়েছে, সুতরাং আমার মনে হচ্ছে যে দু কারণে এটা consultation বলুক, it is not such a case in the context of the case, it will not be consultation, not just meaning yes I've consulted you but I have got a separate view, you do not afford to have a separate view, afford to have, কেন আপনি কি করে করবেন, তাহলে তাতে কন্ট্রারি হয়ে গেল, কেন আপনি করে দেবেন সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে ইলেকশন কমিশন, একেবারে ওটা বারবার। আমি বিশ্বনাথ বাবুর কাছে যাবো। বিশ্বনাথ বাবু, অমিতাভ লালার বেঞ্চে 2012 উত্তরপ্রদেশে যে মামলা হয়েছে, বা কর্ণাটকে মেয়াদ শেষের পর যে মামলা হয়েছে, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, স্টেট ভার্সেস স্টেট ইলেকশন কমিশন, যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় শোনা যাচ্ছে যে রাজ্য সরকার হেরেছে বা রাজ্য সরকারের যুক্তি এস্টাবলিশ হয়নি, এক্ষেত্রে মানে এই কারণে আমি বলছি যে কোর্টের যে স্পিরিট, গত 7-8 বছর ধরে যে মামলাগুলো হচ্ছে সেগুলো কনটেক্সট আলাদা হতে পারে, কখনো রিজার্ভেশনকে নিয়ে প্রশ্ন ওঠা হয়েছে, ডিলিমিটেশন নিয়ে প্রশ্ন হয়েছে, স্ট্যাটাস অফ ইলেকশন কমিশনারকে নিয়ে প্রশ্ন উঠেছে,
কিন্তু কোর্ট প্রায় তার যে স্পিরিট সেটা হলো টু স্ট্রেনথেনিং দ্য স্টেট ইলেকশন কমিশন, এবং আর্টিকেল 324(1)-এ যেভাবে ন্যাশনাল ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া আছে, ঠিক একই পাওয়ার কিন্তু এখানে 243-এর কে এবং জেড এ ধারাতে দেওয়া আছে। মানে কোর্ট যখন রায়গুলো দিচ্ছে তখন আমি একটুখানি যদি পড়ে শোনাই তাহলে একটু জিনিসটা ক্লিয়ার হয়। সুপ্রিম কোর্ট বোধহয় অবজার্ভও করেছে। কিষাণ সিং তোমারের কেসটাতেই যদি দেখি, it is necessary for all the state government to recognize the significance of the state election commissions, which is a constitutional body, and it shall be abide by the direction of the commission in the same manner in which it follows and direction of the Election Commission of India during the election for Parliament and state legislature. In fact, the domain of the election to the Panchayat and municipal body under Part 9 and 9A for the conduct of the election to those body, they enjoy the same status as the Election Commission of India. এর পরে আবার বলছে যে মামলাটা আমরা 16/4/2012-তে আমরা মানে ফাইনালি সেটেল হলো সুপ্রিম কোর্টে গিয়ে, যেখানে চিফ জাস্টিস নিজে আলতামাস কবির ছিলেন, হ্যাঁ, এবং আমাদের এস নির্জার ছিলেন ডিভিশনাল বেঞ্চ, মানে ফাইনাল যেটা সিল মোহর দিল, তাতে বলছে যে অলসো ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড এফেক্টিভ ফাংশনিং অফ দ্য স্টেট ইলেকশন কমিশন, ওয়ার ইট ফিলস দ্যাট ইট ইজ নট রিসিভিং দ্য কোঅপারেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট, cooperation of the concerned state government in discharging its constitutional obligation of holding the election to the panchayat or municipality within the time mandate in the constitution, it will open to the state election commission to approach the high court, in the first instance, and thereafter the supreme court for a writ of mandamus or such other appropriate writ, directing the concerned state government to provide all necessary cooperation and assistant to the state election commission to enable the latter to fulfill the constitutional mandate. কবে জাজমেন্টটা? এটা 16/4/2012 তাতে মানে ফাইনাল সুপ্রিম কোর্ট এই সিল মোডটা দিচ্ছে। আমি আবার একটা জিনিস বলছি যে আমি কেস টু কেস রাজ্যের দেখেছি, সেখানে এই মুহূর্তে 28টা রাজ্যের মধ্যে মানে উত্তর পূর্ব ভারতবর্ষে কয়েকটা রাজ্যে যেহেতু শিডিউল ট্রাইবাল এরিয়া 6 শিডিউলে পড়ে, ফলে সেখানে ইলেকশন কমিশন কয়েকটি রাজ্যে গঠিত এখন সেইভাবে হয়নি, যেমন নাগাল্যান্ড, হ্যাঁ, এরকম কয়েকটি রাজ্য বাদ দিয়ে সব রাজ্যে স্টেট ইলেকশন কমিশন তৈরি হয়েছে। তার মধ্যে 3টে রাজ্য বাদ দিয়ে সব রাজ্য সরাসরি স্টেট ইলেকশন কমিশনকে কনস্টিটিউশনের 243 কে ধারার প্রেক্ষিতে সরাসরি পাওয়ারটা ডেলিভার করা হয়েছে। মনে রাখবেন কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্সে মুকুল রায় বলছিলেন যে 243 কে দিয়েছে বটে, কিন্তু সে তো রাজ্যের আইনের প্রেক্ষিতে, ফলে রাজ্যের আইন করার অধিকার আছে, এই কারণেই যেন 243 দুর্বল, একেবারেই নয়। এবং উনি প্রশ্ন তুলেছিলেন যে তাহলে আমাদের ন্যাশনাল ইলেকশন কমিশন তার প্রেক্ষিতে কিন্তু আইন তৈরি করা যায় না, একেবারে ভুল। আমাদের পার্লামেন্ট 1950 জনপ্রতিনিধিত্ব আইন, 1951 জনপ্রতিনিধিত্ব আইন তৈরি করেছে, যে আইন দুটোর বলে আমাদের ন্যাশনাল ইলেকশন কমিশন ইলেকশন পরিচালনা করে। ফলে মানে পার্লামেন্ট আইন তৈরি করলো তাই স্টেট ন্যাশনাল ইলেকশন কমিশন দুর্বল হয়ে গেল, ব্যাপারটা একেবারেই না। ঠিক একইভাবে রাজ্য সরকার আইন তৈরি করলো তার বিধানসভায়, তাই আমার স্টেট ইলেকশন কমিশন দুর্বল হয়ে গেল, এটা ভাবার কোনো কারণ নেই, এই লজিক কিছু কাটে না। দ্বিতীয় যে আমি বিষয়টা বলবো, যে আমি কেস টু কেস বিভিন্ন রাজ্যের যখন দেখেছি, তখন কিন্তু আমি মানে এই যে আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে তারপরে কিন্তু দু ধরনের অবস্থান দেখেছি। বিহারের কেসটাই যদি আমি ধরি, একটু এক্ষেত্রে 328 ধারায় কনস্টিটিউশনের, সেখানে লেজিসলেচার অফ স্টেট ক্ষমতা দেওয়া হয়েছে আইন করার, কিন্তু মানে কিভাবে ইলেকশন গুলো হবে যেটা তুমি বলছিলে। হ্যাঁ, এইবার যেটা আমি বলছি যে বিভিন্ন রাজ্যে যেভাবে এই ধরনের মামলা যখন উঠছিল, কিভাবে সেটেলড হচ্ছিল, ওনার সাথে আমি 100% একমত। কোর্ট প্রথমেই যেটা করার চেষ্টা করে আমি দেখেছি, সেটা হলো দুটো পার্টিকেই ডেকে কিন্তু একটা ফয়সালা করবার চেষ্টা করে,
মিডিয়েটারের রোল প্লে করে এই ক্ষেত্রেও। অর্থাৎ আমরা যে এতদিন গভর্নরের মিডিয়েটার রোল দেখছিলাম, কোর্টও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ক্ষেত্রে করে, কারণ দুটো কনস্টিটিউশনাল বডির মানে অরিজিনাল জুরিসডিকশনে মামলা হচ্ছে। অরিজিনাল জুরিসডিকশনের মামলায় বেসিক্যালি কিন্তু কোর্টের একটা সবসময় চেষ্টা থাকে টু সলভ দ্য ম্যাটার থ্রু নেগোসিয়েশন। এটা কিন্তু বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতাগুলো বলছে। বিহারের ক্ষেত্রে যখন বিহার সরকার হাত তুলে দিল যে আমার পক্ষে বাইরের ফোর্স আনা সম্ভব না, তখন কিন্তু বিহার সরকারের দুটো দিক থেকেই রক্ষা করলো। মানে প্রথমে বলেছিল মানে নিজে ফেস ডিক্লেয়ার করবে, প্লাস বাইরের ফোর্সও আনবে না বিহার সরকার। কোর্ট বললো যে না, তুমি যখন ফোর্স দিতে পারছো না, তুমি কত ফোর্স দিতে পারবে? বলে এত ফোর্স দিতে পারবো। তার প্রেক্ষিতে এইবার বললো যে স্টেট ইলেকশন কমিশন হলো যেহেতু স্পেশালাইজড এজেন্সি, সংবিধান তাকে বিশেষ স্বীকৃত দায়িত্ব দিয়েছে যে তুমি এবার ঠিক করো ওই ফোর্স দিয়ে তুমি কত দফা ভোট করা যায়, যার ফলে 10 দফা হয়ে গেল। 10 দফা, এবং ডিস্ট্রিক্টের মধ্যে আগেরবার 6 থেকে গতবার 10 দফা। হ্যাঁ, মানে এক একটা ডিস্ট্রিক্টকে তখন ভাগ করে কয়েকটা ব্লককে নিয়ে 10 দফা নির্বাচন হলো, একটা ডিস্ট্রিক্টেও 10 দফা হয়েছে। ফলে এইভাবে কিন্তু কোর্ট কিন্তু একটা ফয়সালার দিকে যাওয়ার চেষ্টা করে, এটা দেখা গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোর্ট যে হাইকোর্ট যে রায় দিচ্ছে সেটা কিন্তু রাজ্য সরকার বা কনসার্ন পার্টি কিন্তু তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করছে। এবং যতগুলো চ্যালেঞ্জ এখন পর্যন্ত হয়েছে, আমি যত রেকর্ডেড করেছি, একটি মামলা আমি দেখিনি যে মামলাটাতে স্টেট ইলেকশন কমিশন পরাজিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে স্টেট ইলেকশন কমিশনের যে কজ, অর্থাৎ বেসিক্যালি একাধিক কজের মধ্যে নির্বাচনটা করা সুষ্ঠুভাবে না। আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই যে পশ্চিমবাংলার ক্ষেত্রে যে সমস্যাটা আসলো, পশ্চিমবাংলার ক্ষেত্রে সমস্যাটা অন্যরকম। আবার অন্য জায়গায় এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যে লড়াইগুলো, আইনি লড়াইগুলো হলো, সেটা ডিলিমিটেশনের প্রশ্নে অথবা রিজার্ভেশনের প্রশ্নে বা অন্য অনেক প্রশ্নে, কিন্তু পশ্চিমবাংলায় বেসিক অবজেক্টিভ নিয়ে কি অবজেক্টিভ, স্টেট ইলেকশন কমিশনার চাইছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে। অন্য রাজ্যে কিন্তু এই প্রশ্নটা আসেনি। উনি পরিষ্কার বলছে আমি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করতে চাই এবং তার জন্য আমি ফেস ভাগ করতে চাই, 1। 2, সেই জন্য আমি বাইরের থেকে ফোর্স আনতে চাই। 2, আমার রাজ্য একমাত্র রাজ্য যেখানে 3টে স্তরেই সরাসরি, মানে অনেকগুলো রাজ্যতেই কিন্তু 3 স্তরের মানে পঞ্চায়েত ব্যবস্থাতে দলীয় নির্বাচন হয় না। আমার রাজ্য সেই রাজ্য যেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দলীয় পর্যায়ে নির্বাচিত হয়। আপনি পাশের রাজ্যে বিহারে যান, দলহীন পঞ্চায়েত, উত্তরপ্রদেশে যান, দলহীন পঞ্চায়েত, গুজরাটে যান, দলহীন পঞ্চায়েত। আমার রাজ্য দল ভিত্তিক পঞ্চায়েত। ফলে রাজনৈতিক দলের তীব্রতা এখানে অতীতে দেখা গেছে, আজও দেখা যাচ্ছে। সুতরাং এখানে আমাকে বাইরের ফোর্স এনে নিরাপত্তা বিধান করতে হবে সুস্থ নির্বাচন পরিচালনা করবার প্রশ্নে। ফলে বেসিক্যালি ইলেকশন কমিশন যে আইনি লড়াইয়ে যাচ্ছে সেটা হলো তাকে স্পেশালাইজড এজেন্সি হিসেবে যে দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবার জন্য, সেই বেসিক অবজেক্টিভ রক্ষার প্রশ্নে সে কোর্টে গেছে। একদম এই কোর্টের আমি আপনাকে সুমনদা বলতে চাই, এই মামলাটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে একটা হিস্টোরিক্যাল, ঐতিহাসিক। এই মামলার প্রেক্ষিতে আগামী দিন সেট হবে যে ইনস্টিটিউশনালাইজেশন অফ দ্য স্টেট ইলেকশন কমিশন আদতে হলো কি হলো না। কারণ মনে রাখবেন, আজকে ভারতবর্ষের বাজেটে 60% লোকাল গভর্নমেন্টের মাধ্যমে এক্সপেন্ডিচার হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের বাজেটের যে বিপুল পরিমাণে অর্থ এই স্থানীয় সরকারের মাধ্যমে ব্যয় হচ্ছে, এই স্থানীয় সরকারকে যদি ডেমোক্রেটাইজেশন না করা যায়, অর্থাৎ তাকে যদি সুষ্ঠু নির্বাচনে জনপ্রতিনিধিত্বের মাধ্যমে পরিচালিত না করা যায়, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের যে উন্নয়নের যে রূপরেখা সেটাই ধ্বংস হয়ে যাবে। ফলে সুষ্ঠু নির্বাচনের সাথে ডেভেলপমেন্টের সরাসরি অঙ্গাঙ্গভাবে যুক্ত। একেবারেই আমরা এই আলোচনা আসবো, কিন্তু তার আগে মুকুল রায়ের সাংবাদিক সম্মেলনের কথা বলছিলেন বিশ্বনাথ বাবু। মুকুল রায় তার সাংবাদিক সম্মেলনে বলেন যে গরমকালে ভোট হওয়ার নানা অসুবিধের কথা। আমরা অবশ্য বিগত দিনে দেখেছি যে নির্বাচনে গরমকালেই ভোট হয়, এটাই পশ্চিমবঙ্গের মানুষের অভিজ্ঞতা। দেশের অধিকাংশ রাজ্যে মানুষের এটাই অভিজ্ঞতা, অন্তত মেয়াদ এবং দিনক্ষণ পরিসংখ্যান তাই বলছি। গরমে ভোট করতে বড়ই আপত্তি তৃণমূলের। রাজ্য নির্বাচন কমিশন কেন ফেব্রুয়ারিতে ভোট করতে দিল না তা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন মুকুল রায়। শনিবার এক ধাপ এগিয়ে গরমে ভোট করতে গিয়ে কারো মৃত্যু হলে দেহ নিয়ে কমিশনের দফতরে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা। আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মাঠে ময়দানে থাকতে হয়, যারা নির্বাচন কর্মী তাদের মাঠে ময়দানে থাকতে হয়। আমরাও বলছি এবার এই গরমের তাপপ্রবাহে যত দেরি হবে পঞ্চায়েত নির্বাচনে, একটা মানুষের মৃত্যু হলে, গরমের জন্য একটা মানুষের মৃত্যু হলেও সেই মৃতদেহটা নিয়ে এসে আমরা নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবো। তাই জিজ্ঞেস করবো যে এই মৃত্যুর জন্য দায়ী কি।
কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের ওপর এত গরম কেন মুকুল? গরম আবহাওয়া না ভোটের গরম? এমন হুঁশিয়ারি তো এর আগে কোনো নির্বাচনের সময় দেননি মুকুল রায় কিংবা তার দল তৃণমূল। অতীত তো বলছে এর আগে এ রাজ্যে অধিকাংশ ভোটই হয়েছে গ্রীষ্মকালে, কাঠফাটা গরমে। 1999 সালে লোকসভা নির্বাচন হয় 3রা অক্টোবর। অক্টোবরে হাঁসফাঁস করা গরম থাকে না, কিন্তু 2004-এর লোকসভা নির্বাচন হয়েছিল 10ই মে। মে মাসের তাপমাত্রা সাধারণত 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে, অর্থাৎ চাঁদি ফাটা গরম। 2009-এর লোকসভা নির্বাচন 3 দফায় 30 এপ্রিল, 7ই মে ও 13ই মে হয়েছিল। লোকসভা ভোট পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন। তাই সে সময় দিল্লিতে তৃণমূল অভিযোগ জানিয়েছিল কিনা তা কিন্তু জানা নেই। একইভাবে 2001-এর বিধানসভা নির্বাচন 10ই মে হয়েছিল। 2006-এর বিধানসভা নির্বাচন 17ই এপ্রিল, 22শে এপ্রিল, 27শে এপ্রিল এবং 3রা ও 7ই মে হয়েছিল। এমনকি 2011-এর বিধানসভা নির্বাচনও 6 দফায়, অর্থাৎ 18ই এপ্রিল, 22শে এপ্রিল, 27শে এপ্রিল এবং 3রা, 7ই ও 10ই মে হয়েছিল। এপ্রিল ও মে মাসের তাপমাত্রা সাধারণত 38 থেকে 40 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে, অর্থাৎ গত তিনটি বিধানসভা নির্বাচনও হয়েছে গরমেই। তাহলে এখন আপত্তি জানালেও তৃণমূল তখন কেন আপত্তি জানায়নি? প্রশ্ন উঠেছে। গরমে যে পঞ্চায়েত নির্বাচন করানোর নিয়ে তৃণমূলের এখন ঘোর আপত্তি, সেই পঞ্চায়েত নির্বাচনও এর আগে গরমেই হয়েছে। 1998 সালের পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 28শে মে। 2008-এ 3 দফায়, অর্থাৎ 11ই, 14ই ও 18ই মে হয়েছিল পঞ্চায়েত নির্বাচন, অর্থাৎ সেই গরমে। গরমের গল্প আমাদের শুনিয়ে কোনো লাভ নেই। আর মে মাসে আমরা নির্বাচন করি না, লোকসভা নির্বাচন করা হয়েছে, মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, এখন শাসক তৃণমূলের গরমে ভোট করানো নিয়ে এত আপত্তি থাকলেও আগে যখন এ রাজ্যে একের পর এক নির্বাচন এপ্রিল মে মাসে হয়েছে, তখন তারা এত সরব বিরোধিতা কেন করেনি? তখন কি গরমে মানুষের মৃত্যুর আশঙ্কা ছিল না? নাকি বিরোধী থেকে শাসক হওয়ার পর তৃণমূলের বহু পরিবর্তনের মধ্যে এটিও একটি? প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ। এই সাংবাদিক সম্মেলনেই মাননীয় মুকুল রায় পরিষ্কার বলে দিয়েছেন যে গরমে একজন মানুষের মৃত্যু হলেও তার দেহ নিয়ে নির্বাচন কমিশনে তারা নিয়ে যাবেন। আমাদের এই রাজ্যে মৃতদেহ নিয়ে মিছিল, মৃতদেহ নিয়ে রাজনীতি কম হয়নি। আর এই সাংবাদিক সম্মেলনের পরে একটা রসিকতা প্রচণ্ড চলছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে মরেও শান্তি নেই। তার কারণ কারুর মৃত্যু হলেও দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু সেই শরীরটাও, সেই মরদেহটাও চলে যাবে নির্বাচন কমিশনে, শ্মশানে নয়। রসিকতা, কিন্তু ঠিক কোথা থেকে, কোন ঘটনা থেকে এই রসিকতার জন্ম দেখাবো। আমরাও বলছি এবার এই গরমের তাপপ্রবাহে যত দেরি হবে পঞ্চায়েত নির্বাচনে, একটা মানুষের মৃত্যু হলে, গরমের জন্য একটা মানুষের মৃত্যু হলেও সেই মৃতদেহটা নিয়ে এসে আমরা নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবো। তাই জিজ্ঞেস করবো যে এই মৃত্যুর জন্য দায়িত্ব। কমিশনের উদ্দেশ্যে মুকুল রায়ের এই হুঁশিয়ারি ফের দেহ নিয়ে রাজনীতির জল্পনা উস্কে দিয়েছে, যে রাজনীতির সঙ্গে আগে থেকেই বিশেষভাবে পরিচিত রাজ্যবাসী। 2011-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে কখনো তৃণমূল, কখনো সিপিএম এর হাত ধরে দেহ রাজনীতির সঙ্গে পরিচিত হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের কথা, কোথাও কোনো দলীয় কর্মী বা সমর্থকের মৃত্যু হলেই দেহ নিয়ে রাজপথে মিছিল কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছিল তৃণমূল নেতৃত্ব। কখনো সখনো সেই রাস্তায় হেঁটেছে কংগ্রেসও। আন্দুলে জগৎবন্ধু কলেজে ছাত্র সংঘর্ষে নিহত স্বপন কোলের মরদেহ নিয়ে রাজপথে মিছিল করে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। লালগড়ে নিহত সনাতন হেমব্রমের দেহ নিয়ে শ্যামবাজার থেকে ধর্মতলা হয়ে দলীয় সদর দপ্তর পর্যন্ত মিছিল করে তৃণমূল। তৃণমূল ভবনে নিহতের প্রতি শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে কেতুগ্রাম ও মঙ্গলকোটে নিহত 3 জনের দেহ নিয়ে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তৃণমূল। ধর্মতলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বাসন্তীতে খুন কংগ্রেস নেতার দেহ কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে আনা হয়। নিহতের প্রতি শ্রদ্ধা জানায় কংগ্রেস নেতৃত্ব। পুরুলিয়ায় নিহত জিতু সিংহ সর্দারের দেহ কলকাতায় আনে তৃণমূল। দেহ নিয়ে P7 থেকে মিছিল শুরু হয়। মেয়র রোডের গান্ধী মূর্তি পাদদেশে তাঁকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে নিহত প্রাক্তন বিধায়ক প্রদীপ তার দেহ নিয়ে রাজপথে মিছিল করে সিপিএম। মিছিল পাল্টা মিছিল, দেহ নিয়ে রাজনীতি, রাজনৈতিক লাভ ক্ষতির সূক্ষ্ম হিসাব। দেহ নিয়ে রাজপথে মিছিলে নেপথ্যে এই সবই কাজ করেছে বলে মত রাজনৈতিক মহলের। কেউ রাজনৈতিক ডিভিডেন্ড পেয়েছেন, কেউ অপেক্ষায়। রাজনৈতিক দলের সেই সংঘর্ষের ছায়া কমিশন রাজ্য সংঘাতেও। এবিপি আনন্দ।
রবীন্দ্র, আপনার কাছে আসবো। এই যে তৃণমূল কংগ্রেস গরমের কথা বলছে, 98 সালের পর থেকে আমি দেখছিলাম পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে তো শুরু থেকেই কিন্তু সমস্ত নির্বাচন কার্যত বেশিরভাগ নির্বাচন একেবারে গরমকালে হয়। 98-তে তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে আজ অবধি সেটা গত লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সমস্ত গরমকালে মে মাসেই হয়েছে। এটা কি আপনারা এতদিন এই 34 বছরে ইচ্ছে করে করেছেন যাতে তৃণমূল বিড়ম্বনায় পড়ে বা এরকম অসুবিধা হয় সাধারণ মানুষের? আমি জানি না মুকুল রায়ের মনে পড়েছিল কিনা, আমি 98 সালে 28শে মে নির্বাচন হয়েছিল। 23শে মে 24শে মে চম্পলা সর্দারকে তুলে নিয়ে এসে 25শে মে স্ট্রাইক করেছিল এবং ওই চম্পলা সর্দারকে সে ধর্ষিত হয়েছে এই অভিযোগ দিয়ে অনেককে গ্রেপ্তার করেছে এবং নির্বাচনের আগে 25শে মে ঠিক কাজী নজরুলের জন্মদিনে স্ট্রাইক ডেকেছিল। তো সেটা কিন্তু মে মাস ছিল, এটা বোঝার দরকার। 98 প্রথম ফেস করেছিল কিন্তু ওই যে আপনি এখানে কয়েকটা দেখালেন, আমি শুধু একটাই আপত্তি করছি, স্বপন কোলেটা এখানে আসে না, কারণ স্বপন কোলের বডি এখানে আনেনি। স্বপন কোলে মারা যায় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। রবীন্দ্র, আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তের খবর হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ঘোষণা করেছে যে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন করতে দিচ্ছে না, এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বাধা সৃষ্টি করছে। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামছে। আগামীকাল মেট্রো চ্যানেল থেকে এই আন্দোলন শুরু হবে এবং গোটা রাজ্যে শাসক দল এই আন্দোলন ছড়িয়ে দেবে। রবীন্দ্র, ঠিক আছে, আন্দোলন করা তো ভালো। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে গরমকাল, এইসব নানা অজুহাত দাঁড় করা হচ্ছে। আমাদের রাজ্যে 7টা পঞ্চায়েত নির্বাচন হয়েছে, একটাই 28শে ফেব্রুয়ারি 1988 সালে হয়েছিল, পরীক্ষার ইত্যাদি। আর প্রত্যেকটি নির্বাচন হয়েছে 4 জুন দিয়ে শুরু 78 সালে, আর ওই 18 মে লাস্ট 2028 শেষ হয়েছে 3 দফায়। আর বিধানসভা, লোকসভার কথা বলা হলো, আমরা শুধু একটা লোকসভা নির্বাচন আমরা করেছিলাম অক্টোবরে গিয়ে, যে ওই 98 সালে। স্বাভাবিকভাবেই এই অভিজ্ঞতা আছে, এগুলি অবান্তর প্রশ্ন আনছে। কারণ মাননীয় মুকুল রায় এই গত 15 দিন 20 দিন ধরে যা বলে যাচ্ছেন, এগুলি কোনো সংবিধানের, আমি একটু আগে নিজেও জগদ্দলের ইলেকশনে দাঁড়িয়েছিল 2001 অরুণাভ ঘোষ, মে মাসে। অরুণাভ ঘোষ একটু আগে পড়ছিলেন ওই যে শপথ গ্রহণটা, এমপি হলে শপথ নিতে হয়, মন্ত্রী হয়েও শপথ নিয়েছেন, এমপি হয়ে শপথ নিয়েছেন, এখন এমপি আছেন রাজ্যসভায়। সেই শপথ গ্রহণ যেখানে সংবিধানের নামে, সংবিধানকে মেনে চলবো এবং তার সাথে আইন, ল, দুটো কথা বলা আছে। সেখান থেকে সরে গিয়ে প্রতিটি কথা, কারণ নির্বাচন কমিশন সম্পর্কে যা মন্তব্য করেছেন, আজকে যা থ্রেট করছেন, এই যে যেটা আপনারা দেখালেন আজকে না কয়েকদিন আগে, এবং আজকে আপনি শুনলেন যে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আন্দোলন, এটাও আবার একটা বোঝা এখন কিরকম বেআইনি। সবাইকে মেট্রো চ্যানেলের সামনে পারমিশন দেয় না। একটু আগে আমরা ঘোষণা করেছি, মেট্রো চ্যানেলে পারমিশন চেয়েছিলাম ইন রিটেন, না হবে না। আর আপনি এখানে অ্যানাউন্স করছেন তারা মেট্রো চ্যানেল হয়, মুখ্যমন্ত্রী থাকলে মেট্রো চ্যানেল হয়, এর আগেও দেখেছেন যা প্রোগ্রাম করছেন মেট্রো। বামপন্থীরা বা অন্য দল, কংগ্রেস বা বিজেপি, তারা ডাকলেও বলছে মেট্রো চ্যানেল হবে না। এখানেও আবার দেখুন এই প্রশ্নটা চলে, নৈরাজ্যের পথে চলছে, হাঁটছে এই সরকার। কোনো ক্ষেত্রে একবার রাইট ফ্রম সিঙ্গুর, আপনি 13ই মে নির্বাচনের ফলাফল অ্যানাউন্স করেছিল, ব্রিগেডে শপথ নেবে, হলো না। 20শে মে শুক্রবার শপথ নিলেন জুম্মাবারে, সেখান থেকে শুরু হলো। এখানে প্রাক্তন বিচারপতি উপস্থিত আছেন, আইনজীবী উপস্থিত আছেন, আর উনি চর্চাও করছেন। আরেকজন অধ্যাপক আছেন ইতিহাসে, আর উনিও প্রাক্তন অধ্যাপক, তিনি শিক্ষক হিসাবে অসীম ঘোষ পরিচিত আমার। আমি অন্তত এভাবে রেসপেক্ট করে ওনাকে। আপনি একটু ভেবে দেখুন যে ওই দিনও 20শে মেও একটা নতুন ঘটনা ঘটলো সংবিধানের ক্ষেত্রে। রাজ্যপালের কাছে নাম পাঠালেন, রাজ্যপালের প্রতিনিধির নাম ডাকলেন, তাকে শপথ নিতে দেয়নি। এই ঘটনা আমরা পশ্চিমবাংলায় অতীতে বা ভারতবর্ষে কোথাও ঘটেছে কিনা, ও এখন এইসব ব্যাপারে চর্চা করছে, নিশ্চয়ই দিয়ে দেবেন। যে ওই কাশীনাথ মিশ্র ডাকা হয়েছিল, তাকে শপথ নিতে দেয়নি, কোন জায়গায়? পরে স্বাভাবিকভাবে তারপরে তো আপনারা দেখেছেন বিধানসভা অধিবেশন চলাকালীন, সেই দিন চলাকালীন আমরা দেখলাম অর্ডিন্যান্স সিঙ্গুরের উপর, তারপর হস্তক্ষেপ করলো, বিল হলো, বিলের
কি এখন অবস্থা আপনিও জানেন, জুলাই মাসের আগে ওটা খুলবে না, বস্তাবন্দি আছে। স্বাভাবিকভাবেই নির্বাচন নির্দিষ্টভাবে করার জন্য আমি বলেছিলাম তারা কি আন্তরিক, আসল প্রশ্নটা এখানে। আমি আপনাদের কাছে, আমরা বামফ্রন্টের পক্ষ থেকে বারবার বলে দিয়েছি যে 25 সেপ্টেম্বর থেকে আমরা দেখছি, 25 সেপ্টেম্বর অল পার্টি মিটিং হয়েছিল, ইলেকশন কমিশন 14 সেপ্টেম্বর পর্যন্ত, এই যে একটু আগে দেখালেন, পরে পরে শোনালেন যে ভোটার, এই স্টেট ইলেকশন কমিশন একটা কাজ হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে ভোটার তালিকা তৈরি করা। এই ভোটার তালিকা আসবে কোত্থেকে? আসবে হচ্ছে ইসিআই যে ভোটার তালিকা করে সেটাকে অ্যাডপ্ট করে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ভোটার তালিকা তৈরি করে তার বিহাফে এখানে চিফ ইলেকট্রাল অফিসার করেন, সেই ভোটার তালিকা অ্যাডপ্ট করেন ফ্র্যাগমেন্টেড ওয়েতে, যেটা গত 15ই মার্চ মাত্র, গত 15ই মার্চ, যেখানে মুকুল রায় বলেছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন করতে দেওয়া হয়নি, করলে ওরা জিততেন, সিপিআই মারতেন, এই জন্য করতে দেয়নি ইলেকশন কমিশনের বিরুদ্ধে। আজকে বিমান বসু বলেছেন যে আপনাদের তরফ থেকে অভিযোগ হয়েছে যে এখনো প্রার্থী তালিকা নিয়ে সমস্যা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা দলীয়, কিন্তু আসলে হচ্ছে নির্বাচন কমিশন যে কাজটার জন্য প্রস্তুতি নেবে তার প্রথম বাধা 25 সেপ্টেম্বর অল পার্টি মিটিং অ্যাটেন্ড করেননি, দ্বিতীয় বাধা 28 সেপ্টেম্বর দিল্লিতে চিঠি পাঠালেন যে ভোটার তালিকা সংশোধনের কাজ বন্ধ রাখুন। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সেখানে আবেদন জানিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে 5ই এবং 14ই জানুয়ারি 2 দফায় 294টা বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা তৈরি করা হলো। 6 কোটি ভোটারদের নাম প্রকাশিত হলো, 26 লক্ষ নাম বাদ দিয়েছিলেন তিনি। এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে এই যে ফ্র্যাগমেন্টেশন গত 15ই মার্চ, কারণ এই 58,811টা আসন আর 57,012টা বুথ, এই বুথে 2315। তাহলে এটা নিয়ে আপনারা আদালতে গেলেন না কেন? বিজেপি গেছে, কংগ্রেস গেছে, সেটা কি আপনাদের করা আইন বলে? 2003ও আপনাদের, 2007 অ্যামেন্ডমেন্টও আপনাদের আনা। ওই আইন নিয়ে কোনো ব্যাখ্যা কোথাও মানে কোর্টে যাবেন না, দয়া করে কোর্টে গেলেন না কেন? দয়া করে বলছি, একটু আগে মাননীয় বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায় বললেন, আমি জানি আপনি হাসছিলেন যে লেজিসলেচারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তোলা যায় না, আপনি হাসছিলেন, আমি একটু কথাটা শাস্তি পেয়েছেন, আপনি কথাটা স্বস্তি না, আমরা তো একটা চর্চা করছি, আমরা তো এর বাইরে নই, আমরা সংবিধানের নামে শপথ নেব আর অন্য কথা বলবো এই জায়গায় নয়। আমাদের অন্য প্রশ্ন আছে, সেটা 243-এর পথে আপনি একটু 243-এর কে অনুযায়ী এর বাইরে তো যেতে পারবো না। সেইখানেই এখানে আমাদের যে 2003-এর আইনে 42 নম্বর ধারা, 43 নম্বর ধারা, আরেকটা ধারা আছে, মাননীয় বিচারপতিকে বলবো 44টাও পড়বেন, 42, 43, 44 তিনটে ধরে তারপরে ইলেকশন। 44 না হলেও ইলেকশন হবে না, শুরু হবে না। 43 হলে ইলেকশন হবে না, এটা অনেকে বুঝছে না। 44 হচ্ছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার, তিনি তখন অ্যানাউন্স করেন, এইটা হচ্ছে তিনি এই পর্যন্ত হবেন ডিভিশনটা। তার জন্য আমার বক্তব্য হচ্ছে গোটা ইলেকশন প্রসেসটাকে ওরা জেউপার্ডাইজ করতে চেয়েছিল, ডেমোক্রেটিক রাইট ডিসেন্ট্রালাইজ করতে দিচ্ছে না, এটা ওদের পলিসি নয়। দলের হাতে ক্ষমতা, অরুণাভ ঘোষের ভাষায় একটাই পোস্ট, বাকিগুলি ল্যাম্প পোস্ট। এই জায়গা থেকে চলতে চলতে এখন এই যে 57,012টা লিডার তৈরি হবে, 58,811 জন প্রতিনিধি তৈরি হবে, 17 জন জেলা পরিষদের সভাধিপতি হবেন, 329 জন পঞ্চায়েত সমিতির সভাপতি হবেন। এই যে ক্ষমতা, যেটি একটু আগে বললেন যে কেন্দ্র থেকে যে টাকা আসবে, এই যে এমরেগা থেকে শুরু করে সেই টাকা নির্বাচিত প্রতিনিধিদের হাতে যাবে। খেয়াল রাখবেন, ওই যাই বলেন, উনি আগে বলতেন PM to DM minus CM, আর এখন বলছে CM to BDO minus DM minus SDO minus elected representative। আপনি বলছেন অ্যাডমিনিস্ট্রেটর। ফলে এই জায়গা থেকে আমরা পরিষ্কার বলছি, উনি আইন সংশোধনের কথা প্রশ্ন যখন আসবে, আমরা তো আইনটা পরে, আমরা চাই নির্বাচন হোক যথাসময়, যেটা 8ই জুন হচ্ছে প্রথম, এর মধ্যে যে টার্ম ওভার হওয়ার আগে নির্বাচন হোক। এই সব নির্বাচন এতদিন ধরে যা হয়েছে, গত বছর 2008-এর 18ই মে নির্বাচন শেষ হয়েছে, 23শে মে ফল ঘোষিত হয়েছে, খেয়াল রাখতে হবে। তারপরে ভোট গঠন শুরু হয়েছে, এই ভোট গঠন থেকে উনি বিশ্বনাথ চক্রবর্তী এই ব্যাপারে বারবার বলছেন, এই যে মেয়াদরা আছে, এই মেয়াদের মধ্যে নির্বাচন করা দরকার। রাজ্য সরকার যে কাজটা করার কথা ছিল তারা সেই কাজটা করেননি, প্রতি পদে পদে বাধা দিয়েছেন। এখন হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল তুলছেন, এবং সেই জায়গায় নিয়ে এখন কোর্টে। আমি একটা মিনিট একটু শুধু নিব।
আজ পর্যন্ত মানে সংবিধান চালু হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দল সরাসরি কোন কনস্টিটিউশনাল বডির এগেইনস্টে আন্দোলন করেছে এই ইতিহাস কেউ দেখাতে পারবে না। কন্টেম্পোরারি অডিটর জেনারেল সিএজির এগেইনস্টে কেউ আন্দোলন করেছে এটাও তেমন দেখাতে পারবে না। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিরুদ্ধে সরাসরি মিছিল করছি এই ছবিও কেউ দেখাতে পারবে না। ইলেকশন কমিশনের বিরুদ্ধে সরাসরি মিছিল করছি এই ছবিও দেখাতে পারবে না, সমালোচনা হতে পারে। আর সরাসরি স্টেট ইলেকশন কমিশন কনস্টিটিউশনাল বডি বিচারপতির বিরুদ্ধে অমিতাভ লাল মিছিল হয়নি, মিছিল হয়েছিল, মিছিল থেকে স্লোগান উঠেছিল অমিতাভ লাল বাংলা থেকে কি রবীন্দ্র একদম মিছিল থেকে স্লোগান এটা আমি আবার বডির এগেইনস্টে নয়। আই এগ্রি আমি বডি এখানে একটা তথ্যগত ভুল আছে। মিছিলটা যাচ্ছিল অমিতাভ লালার গাড়ি যাচ্ছিলেন, মিছিলটা অন্য মিছিল ছিল, মানে ওই আদিবাসী। তারপর লালা সাহেব গিয়ে ওখানে করেছেন, তারপর মিছিল হয়নি। আমি বাংলা ছেড়ে পালা সেটা একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে আন্দোলন ভারতবর্ষের 50 সালের পরে কোন একটি ইনস্ট্যান্স আপনাকে দেখাতে পারবেন না। কিন্তু যেটা সুমন ইজ অলসো রাইট, মিটিং হয়েছিল, মিটিং এ বলা হয়েছিল হাইকোর্টের জজেদের সম্বন্ধে। হাইকোর্টের বিরুদ্ধে কি মিছিল হয়েছিল? না, মিটিং হয়েছিল। উনি বলছেন বিষয়টা বলছেন কোন সাংবিধানিক বডির কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি হয়তো মন্তব্য এসেছে, সমালোচনা এসেছে, ঠিক। উনি বলছেন নজিরবিহীন ঘটনা। সারা ভারতবর্ষে একটি উদাহরণ কেউ দিন। হ্যাঁ, আপনাদের দেখাবো যে মুকুল রায়ের সাংবাদিক সম্মেলনের কথা বারবার হচ্ছে। উনি বলছেন যে 2008-এ পঞ্চায়েত নির্বাচনে মুকুলবাবুর দাবি যে তারা কেন্দ্রীয় বাহিনী দাবি করেননি, প্যারামিলিটারি ফোর্স চেয়েছেন। আমরা নানা পুলিশ কর্তার সঙ্গে যে যোগাযোগ করেছি যে কেন্দ্রীয় বাহিনী আর প্যারামিলিটারি ফোর্স কি সত্যি আলাদা, যদি আলাদা হয় কতটা আলাদা আমরা জানি না, দেখব। কেন্দ্রীয় বাহিনী ছিল না, আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী না, আমরা বলেছিলাম প্যারামিলিটারি ফোর্স দিয়ে নির্বাচন করো, আমরা বলেছিলাম প্রত্যেকটা বুথ আর্ম ফোর্স দিয়ে ম্যানেজ করো, কেন্দ্রীয় বাহিনী বলিনি। মুকুল রায়ের এই মন্তব্য চমকে দিয়েছে অনেককেই। মুকুল বলছেন 2008-এর পঞ্চায়েত নির্বাচনে তারা কেন্দ্রীয় বাহিনী নয় প্যারামিলিটারি ফোর্স চেয়েছিলেন। ওয়াকিবহাল মহল কিন্তু এই দুয়ের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছেন না, কারণ তাদের বক্তব্য বর্তমানে প্যারামিলিটারি ফোর্স বলে কিছুই নেই। সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি বা সিআইএসএফ যাদের আগে প্যারামিলিটারি বলা হতো, এখন তারাই সিএপিএফ বা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস। অর্থাৎ দুইয়ের মধ্যে পার্থক্য তৈরি করার চেষ্টা করে মুকুল রায় আসলে কৌশলে তৃণমূলের পুরনো অবস্থানকেই আড়াল করার চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ বিরোধী আসনে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতি নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেও এখন শাসক হয়ে সেই কেন্দ্রীয় বাহিনীতেই আপত্তি তাঁর সরকারের। সেজন্যই মুকুল রায়ের এটা কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। এর পাশাপাশি মুকুল রায় দাবি করেছেন 2008-এর পঞ্চায়েত নির্বাচনে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না। আমি নির্বাচনের দায়িত্বে ছিলাম, আমার অত্যন্ত স্মরণে আছে যে 2008-এর পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ছিল না। কিন্তু সূত্রের খবর 2008-এ জঙ্গলমহল এবং নন্দীগ্রামে মোতায়েন সিআরপিএফ বাহিনী তো পঞ্চায়েত নির্বাচনের সময় ডিউটি করেই ছিল। উপরন্তু 6 কোম্পানি বিএসএফ আনা হয়েছিল এই রাজ্যে। তারা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মোতায়েন ছিল। এরিয়া ডমিনেশনের কাজে লাগানো হয়েছিল তাদের। এবিপি আনন্দ। নির্বাচন কমিশন বারবার বলছেন কেন্দ্রীয় বাহিনীর কথা, কেন বলছেন, কি যুক্তি তাদের, পরিসংখ্যান কি বলছে? যতবার এ রাজ্যে যে নির্বাচনই হোক কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং কেন্দ্রীয় বাহিনীর অধীনে নির্বাচন পরিচালিত হয়েছে, ফ্ল্যাগ মার্চ হয়েছে, সত্যিই কি হিংসার সংখ্যা বা হানাহানির সংখ্যা, ক্ষতির সংখ্যা, প্রাণহানির সংখ্যা সত্যি কি কমেছে? দেখুন তো পরিসংখ্যান কি বলে। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্তে অনড় রাজ্য নির্বাচন কমিশন। এক্ষেত্রে তাদের যুক্তিও প্রস্তুত। সূত্রের খবর, কমিশনের যুক্তি, অতীতে দেখা গিয়েছে যখনই কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে তখনই রাজনৈতিক হিংসা ও প্রাণহানির ঘটনা কম ঘটেছে। উদাহরণ হিসেবে তারা দেখাতে পারে 2009 লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল। 3 দফার সেই নির্বাচনে মৃত্যু হয়েছিল 7 জনের। 2011 বিধানসভা নির্বাচনও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল। 5 দফার ভোটে 1 জনেরও মৃত্যু হয়নি। অন্যদিকে 2008-এর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল রাজ্য পুলিশ দিয়ে। শুধুমাত্র 3 দফার ভোটেই 19 জনের মৃত্যু হয়েছিল। ভোটের দিন আগে এবং ফল ঘোষণার পরে রাজনৈতিক হিংসায় মৃতের সংখ্যা 50 ছাড়িয়েছিল। 2003-এও রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করানোর সময় বহু মানুষের মৃত্যু হয়েছিল। নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় মোট 76 জনের মৃত্যু হয়। কেন্দ্রীয় বাহিনী আনার পক্ষে কমিশনের আরও যুক্তি, ভোটের দিন শুধু বুথে সশস্ত্র বাহিনী দেওয়াই যথেষ্ট নয়, দল নির্বিশেষে প্রার্থীরা যাতে ঠিকভাবে মনোনয়নপত্র দাখিল করতে পারেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন, সেজন্য আগে থেকেই সার্বিক নিরাপত্তার প্রয়োজন। ভোটারদের মধ্যে আস্থা তৈরি করা প্রয়োজন, যা শুধু রাজ্য পুলিশ দিয়ে সম্ভব নয়।
তাই কমিশনের বক্তব্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনোভাবেই সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয়। এবিপি আনন্দ। সোহনবাবু, আপনার কাছে যাব। এইটা তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর সব থেকে বড় ভোট সেই অর্থে, তো সেটাও সময় করা যাচ্ছে না, এটা সরকারের ব্যর্থতা নয়? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে একটা সাংবিধানিক বডির, সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক আন্দোলন, এটা মানে প্রায় জনমানুষে, সমর্থকদের কাছে এবং পাবলিকের কাছে এই বডিটিকে, এই প্রতিষ্ঠানে যারা সাংবিধানিক ভূমিকা পালন করছেন তাদের ভিলেন বানানোর চেষ্টা, এটা কি সমর্থনযোগ্য গণতন্ত্রে? না, সমর্থনযোগ্য কিনা সেটা তো মানে পরবর্তী পর্বে বিচার হবে। এখন সাধারণ মানুষের কাছে যে প্রশ্নটা খুব স্বাভাবিক, যে স্টেট ইলেকশন কমিশনকে এতদিন ধরে মানুষ যেভাবে দেখতে অভ্যস্ত, দীর্ঘ পঞ্চায়েত ভোটের যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ভোট যেভাবে পরিচালিত হয়েছে, স্টেট ইলেকশন বোর্ডের কী ভূমিকা ছিল সেক্ষেত্রে, সেগুলো দেখতে তারা অভ্যস্ত। এবং এখানে তো ঘটনা যে সামগ্রিকভাবে আলটিমেটলি কিন্তু স্টেট ইলেকশন কমিশন তারাই কিন্তু আদালতে গেল, রাজ্য সরকার কিন্তু আদালতে যায়নি, স্টেট ইলেকশন কমিশন আদালতে গেল। এবং সামগ্রিকভাবে যদি দেখেন, রাজ্য সরকার যে ফ্লেক্সিবিলিটি দেখিয়েছে, রাজ্য সরকার আলোচনা করার যে চেষ্টা করেছে, সেই জায়গায় কিন্তু স্টেট ইলেকশন কমিশন সেই উৎসাহটা তারা কিন্তু দেখাননি। অর্থাৎ প্রথম থেকেই স্টেট ইলেকশন কমিশনের মধ্যে একটা অনড় মনোভাব রয়েছে, যে অনড় মনোভাবের প্রতিফলন হচ্ছে আলটিমেটলি তারা কোর্টে অ্যাপিল করছেন। এখন এই যে পরিপ্রেক্ষিত, এই পরিপ্রেক্ষিতটা কেন হয়েছিল, এই যে আইনগুলো তারা প্রয়োগ করেছেন, যে 42 নম্বর ধারা নিয়ে এত কথা হচ্ছে, এগুলো তো সবটাই 2003 সালে বাম আমলে তৈরি করা আইন। এখন সেই আইনগুলো সঠিক কিনা, সাংবিধানিক কিনা, রবীন্দ্রবাবুরা তার ব্যাখ্যা দিন না। একেবারেও আইনের রাস্তা কিন্তু তারা হাঁটছেন না। 42 নম্বর 43 নম্বর ধারাগুলো সঠিক কিনা এ সম্বন্ধে তারা কোনো কথা বলছেন না। অর্থাৎ সেই ধারাগুলোকে তারা ব্যবহার করেছেন ইতিপূর্বে। এবং সামগ্রিকভাবে যদি দেখেন যে পঞ্চায়েতের যে ইলেকশন, ওনারা বলছেন আমরা করেছি ঠিকই, কিন্তু ব্যবহার আমরা করিনি, ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। না, ব্যবহার করেছে কেন? ওনারাও তো ওই ধারাতে 42 নম্বর ধারা অনুযায়ী তো ওনারাও ডেট ঘোষণা করেছেন, ইলেকশন করেছি তো। না, আপনারা পঞ্চায়েতের ধারা আমি তো বারবার বলছি যে আপনারা যে ক্ষমতা হস্তান্তর করে গেছেন, কিন্তু ইলেকশন কমিশন ঠিক কোন ওষুধে চুপ করিয়ে রাখতেন দীর্ঘদিন ধরে এবং তাকে ডমিনেট করতেন, সেই ওষুধটা বোধহয় আপনারা দিয়ে যাননি। এখন যেটা দেখা যায়, আমি একটু ছোট্ট তোমায় বলছি, 2010-এর কলকাতা কর্পোরেশন নির্বাচনে 2010-এর আর 2013-এর পরিস্থিতি 2010-এ কলকাতা 2008-এও তো এটা বিশ্বনাথ আপনি জানেন 2008 স্টেট ইলেকশন কমিশন তারা বুদ্ধবাবুর সাথে লড়াই হয়েছে, কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল, বুদ্ধবাবু এক দফা নির্বাচন চেয়েছিল, এক্স্যাক্টলি মীরা পান্ডে একেবারে একাধিক জায়গায় ঠিক 2008-এ স্টেট নির্বাচন কমিশন স্টেট ইলেকশন জিজ্ঞেস করলেন না, স্টেট ইলেকশন কমিশন 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল 2008-এর পরিপ্রেক্ষিতে। রাজ্যের কি রাজনৈতিক অবস্থা কি বিশৃঙ্খলা ছিল রাজ্যের মানুষ দেখেছে, সেক্ষেত্রে তারা এক কোম্পানিও স্টেট ইলেকশন মানে সেন্ট্রাল ফোর্স এক কোম্পানিও আসেনি সেক্ষেত্রে, অথচ তারা সেখানে নির্বাচন হয়েছে। অর্থাৎ স্টেট ইলেকশন কমিশন আজকে যে রিজিড ভূমিকাটা তারা পালন করছে, সেই রিজিডের অতীত যে ভূমিকা, সেই ভূমিকার সঙ্গে তো কম্পেয়ার করতে হবে। একটা জিনিস আমি একটু বলি, তুমি দেখো দেশ স্বাধীন হওয়ার পরে 50, 60, 70-এর দশকে ইলেকশন কমিশন সেইভাবে মানে মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিসইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি এগেইনস্টে কাজ করতে পারেনি, কিন্তু টিএন সেশন একটা ব্রেক দিল। মানে কেউ তো একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকীকরণ করে। তাহলে টিএন সেশনের আগে আমরা যেভাবে বিহারে নির্বাচন দেখেছি, উত্তরপ্রদেশে নির্বাচন হয়েছে, বুথ দখল দেখেছি, আমরা পক্সি ভোট দেখেছি ওয়েস্ট বেঙ্গলে, সেইখানে যখন টিএন সেশন একটা গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিল, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে। আজকে মীরা পান্ডে যখন তার প্রতিষ্ঠানটাকে, সাংবিধানিক প্রতিষ্ঠানটাকে ইনস্টিটিউশনালাইজ করতে চাইছে, প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাইছে, তখন কেন বর্তমান শাসক দল সেটাতে সহযোগিতা করছে? প্রাতিষ্ঠানিকরণের ব্যাপার প্রশ্ন যেটা তুলছেন, সেটা তো অনেকে বলছেন যে টিএম সেশন যেরকম এপিক কার্ড প্রথম চালু করেন, সেটা যেমন দিকচিহ্ন, এই মামলার রায়ের ক্ষেত্রে গোটা দেশ তাকিয়ে আছে। টিএন সেশনের সঙ্গে তদানীন্তনকালে সেন্ট্রাল গভর্নমেন্টের গন্ডগোল হয়েছে, তার কি ভূমিকা, তিনি সে কোন জায়গায় তার এখতিয়ার পেরিয়ে যাচ্ছেন, সে নিয়েও তো গন্ডগোল হয়েছে। আজকে আপনি যদি দেখেন, রাজনীতিবিদরা সমালোচনায় রাষ্ট্রপতিকে অর্ডিন্যান্স জারি করতে হয়েছিল তার ক্ষমতা ছাঁটাই করার জন্য। দেখুন যে ঘটনাস্রোত যাচ্ছে, এটা তো সাধারণ মানুষের কাছে স্পষ্ট। আপনি বিভিন্ন প্যারামিলিটারি দিয়ে যদি হয়,
বা যেটা প্রস্তাব সেটা দিয়ে একটা লোকাল বডির ইলেকশন, এটাও একটা দেশের কাছে দৃষ্টান্তমূলক। না, দৃষ্টান্তমূলক কেন? আজকে তো আপনার যে প্যারামিলিটারি ফোর্স আনার যে পরিপ্রেক্ষিতটা লোকাল বডি ইলেকশন কোথাও হয়নি, কোথাও এই ধরনের হয়নি। 800 কোম্পানি তারা চেয়েছে, 2008-এ 100 কোম্পানি, 2013-তে এসে তারা 800 কোম্পানি চেয়েছে। এই জায়গাগুলো টেকনিক্যালি বুঝতে হবে আপনাকে। সুমনদা, আমি আপনাকে বলছি, ও যখন মানে স্টেট ইলেকশন কমিশন যখন 800 কোম্পানি বলছে, তখন হলো এক ফেজে যদি হয়, মানে ওইটাকে অপটিমাম ধরে 800 কোম্পানি বলছে। আপনি যদি ফেজ ভাঙেন তাহলে 200 কোম্পানি দিয়ে হতে পারে। বিরাট মান্ডি যখন আলোচনা করেছে, আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দেখাবো যে এই 22 মাস 23 মাসের সরকার ক্ষমতায় আসার পর আদালতে কতগুলো কেসে রাজ্য সরকার লড়েছে এবং সেই মামলাগুলোর রায় কোন দিকে গেছে। সরকারের বয়স 23 মাস। এরই মধ্যে সরকারের একের পর এক সিদ্ধান্ত মুখ থুবড়ে পড়েছে, ধাক্কা খেতে হয়েছে আদালতে। সিঙ্গুর আইন থেকে রাজ্যের সব অবৈধ করাতকল বন্ধের নির্দেশ, আদালতে একের পর এক ধাক্কায় জর্জরিত রাজ্য সরকার। কয়েকটি ক্ষেত্রে অবশ্য আদালতের রায় গিয়েছে সরকারের পক্ষেও। ক্ষমতায় এসেই সিঙ্গুরে জমি অধিগ্রহণ আইন তৈরি করে তৃণমূল, কিন্তু আদালতে ধাক্কা খায় রাজ্য সরকার। আদালত জানায় সিঙ্গুর জমি অধিগ্রহণ আইন অসাংবিধানিক। লক্ষণ শেঠের হলদিয়া মেডিকেল কলেজের অনুমোদন বাতিলের সরকারি সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। দুর্গম উপদ্রুত এলাকায় যে সমস্ত চিকিৎসকরা যাবেন তাদের বাড়তি নাম্বার দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার, কিন্তু রাজ্যে পরিকল্পনায় বাদ সাধে হাইকোর্ট। জেলা ক্রীড়া সংস্থাগুলিকে ভেঙে দিতে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি বেআইনি, অযৌক্তিক এবং এখতিয়ার বহির্ভূত বলে জানায় আদালত। বর্ধমানে 2 সিপিএম নেতা প্রদীপ্তা ও কমল গায়েন হত্যাকাণ্ডের তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। মামলার তদন্ত নিয়ে অখুশি আদালত জানিয়ে দেয় ঘটনার তদন্ত করবে সিআইডি। রাজ্যের সংশোধিত সমবায় আইনকেও অসাংবিধানিক বলে আখ্যা দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য ও কলকাতা পুলিশের 3টি অ্যাসোসিয়েশনের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 2012-14 আগস্ট বিধানসভার একটি সেমিনারে বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে। স্বতঃপ্রণোদিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার এই আবেদন খারিজ করে দেয় আদালত। তবে রায় দিতে গিয়ে তৎকালীন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, মুখ্যমন্ত্রীর পদে আসেন যিনি, তার মন্তব্য আরও সংযত হওয়া উচিত ছিল। সিঙ্গুরে বিতর্কিত মন্তব্যের জের কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করে কলকাতা হাইকোর্ট। প্রাক্তন মুখ্য সচিব সমর ঘোষ, বন দপ্তরের সচিব সুবেশ দাস এবং প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে কলকাতা হাইকোর্ট। রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ সরকার না মানলে প্রয়োজনে হস্তক্ষেপ করতেই পারে হাইকোর্ট। ব্যঙ্গচিত্রকাণ্ডে জনস্বার্থ মামলায় 1993 সালে মানবাধিকার আইনের এই কথাই রাজ্য সরকারকে আরও একবার মনে করিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। ইমামদের ভাতা দেওয়ার সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলায় হলফনামা জমা দেয়নি রাজ্য, যার জেরে জোটে আদালতের ভর্ৎসনা। গুরাব কাণ্ডে সিআইডি তদন্তের উপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে স্থগিতাদেশ জারি করলেও পরে তা খারিজ করে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করলেও পরে ডিভিশন বেঞ্চ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। ধনেখালি কাণ্ডে সিআইডি তদন্তের চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে রাজ্যকে কার্যত তুলোধনা করে কলকাতা হাইকোর্ট।
অবৈধ করাত কল নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে রাজ্য সরকার। 2 মাসের মধ্যে সব অবৈধ করাত কল বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাক্তন প্রধান মুখ্য বনপাল ও বনবাহিনীর প্রধান MS সুলতান বেআইনি করাত কল বন্ধের উদ্যোগ নিলেও খোদ বনমন্ত্রীর বাধায় তা পারেননি বলে অভিযোগ। খোদ মুখ্যমন্ত্রীও তখন বনমন্ত্রীর পাশেই দাঁড়ান। আদালতে এই নির্দেশে অস্বস্তি বাড়ে সরকারের। এবিপি আনন্দ। অনেকে বলছেন প্রাথমিক পরীক্ষার দিনই একেবারে ডাহা ফেল প্রশাসন। তার কারণ ৬৫০০ পরীক্ষা কেন্দ্র, আর সেখানে হয়রানি হলো ৪৫ লক্ষ পরীক্ষার্থীর। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। গতকাল গোটা দিন ধরে ঠিক কী ছবি উঠে এলো আমাদের ক্যামেরার এই হয়রানির, এই হেনস্থার দেখাবো। দুচোখে সরকারি চাকরির স্বপ্ন, কড়া প্রতিযোগিতা, হাতে সময় বেশি নেই। তাই প্রাণ হাতে করে বাসে বাদুর ঝোলা ঝুলতে ঝুলতে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিলেন আগামীর প্রাথমিকের শিক্ষকরা। জীবনকে বাজি রেখেই ট্রেনে উঠতে হলো। চাকরি কপালে জুটবে কিনা কে জানে, কিন্তু চাকরির পরীক্ষা দিতে গিয়ে অনেকের কপাল ফাটল। ভিড়ের ঠেলায় ট্রেন থেকে পড়ে গিয়ে রক্তাক্ত হলেন। অনেক দিনের প্রস্তুতি, কিন্তু যখন সময় এলো নিজেকে প্রমাণ করার, তখন আর হলো না। যানজটের জেরে পরীক্ষা কেন্দ্রেই পৌঁছতে পারলেন না অনেকে। ফেটে পড়লেন ক্ষোভে, আর তার জেরে অবরোধ। পরীক্ষা দিতে বেরিয়ে শেষমেশ পুলিশের তাড়া। দুচোখের স্বপ্ন তখন ধুলোয় লুটোপুটি। রবিবার প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা ঘিরে দিনভর এভাবেই রাজ্য দেখল পরীক্ষা বিভ্রাটের ছবি। হয়রান হলেন হাজার হাজার পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে গিয়ে হাজার হাজার পরীক্ষার্থীরা দেখেন তাদের সিট পড়েছে অন্যত্র, ফলে সমস্যা ও হয়রানি। মুরলীধর গার্লস স্কুল। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গড়িয়াহাট থানার এলাকার এই স্কুলের ঠিকানা লেখা হয় পাটুলি থানা। নেটের মধ্যে সার্চ করে দেখলাম পাটুলি PS নিয়ার দেওয়া আছে, ওখানে কি জিজ্ঞেস করলাম তো ওখান থেকে জানতে পারলাম গড়িয়াহাট। পাটুলি দিয়েছে, আমি পাটুলিতে গেছি। পাটুলিতে গিয়ে দেখি যে ওখানে এই স্কুল বলে কেউ কিছু ওখানে লোকাল লোকও বলতে পারছে না। থানা থেকে বললো যে না, আপনাদের এখানে তো এই মুরাইধর স্কুল গার্লস স্কুল নেই, আপনি এক কাজ করুন, গড়িয়াহাটে চলে যান। প্রান্তপল্লী গার্লস স্কুল ও প্রান্তপল্লী বয়েজ স্কুল। স্কুল বাঘাযতীনে, অথচ পর্ষদের ওয়েবসাইটে লেখা রয়েছে স্কুল দুটি বেহালা থানা এলাকায়। আমি 1 ঘন্টা আগে বেরিয়ে আমি ওখানে নিয়ে গেছি, সেখান থেকে আমাকে আবার নিয়ে আসতে হয়েছে এখানে। রীতিমতো যুদ্ধ করে নিয়ে আসতে হয়েছে। মিত্র ইনস্টিটিউশন। অভিযোগ, পর্ষদের ওয়েবসাইটে পরীক্ষা কেন্দ্রের নাম লেখা রয়েছে যাদবপুরের AK মিত্র ইনস্টিটিউশন। পরীক্ষা কেন্দ্র খুঁজে না পেয়ে হেস্টিংস হাউসে পরীক্ষা দিতে যান কিছু পরীক্ষার্থী। অভিযোগ, সেখান থেকেও ফেরানো হয় তাদের। উত্তর 24 পরগনার জগদ্দল, গোপালনগর থেকে মুর্শিদাবাদের নবগ্রাম, সর্বত্র প্রায় একই ছবি। বীরভূমের লাভপুরে এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন এক পরীক্ষার্থী। শিলিগুড়িতেও একই ঘটনা। হাওড়ার শ্যামপুরের গোবিন্দপুর নিত্যলাল স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় প্রায় 500 জনের সিট পড়লেও পরীক্ষার্থীর দেখা মেলেনি। অ্যাডমিট কার্ডে ঠিকমতো স্ট্যাম্প না থাকায় দুর্গাপুর ও কোচবিহারে ভোগান্তিতে পড়েন 14 জন পরীক্ষার্থী। দক্ষিণ 24 পরগনার শাসন রোডে স্টেশনে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে আহত হন এক পরীক্ষার্থী। হুগলির শাওড়াফুলিতেও ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যান এক পরীক্ষার্থী। হেস্টিংস হাউস। শিয়ালদা দক্ষিণ শাখার অবরোধ পেরিয়ে বহু পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ঢোকেন দুপুর 2টোর পর। ততক্ষণে শেষ পরীক্ষা। আমরা এই হেস্টিংসে পৌঁছেছি ঠিক 2:20 নাগাদ। এখানে এসে দেখছি পরীক্ষা শেষ হয়ে গেছে, এখানে আর কিছু করার নেই। সময় মতো ট্রেন না মেলায় বারুইপুর স্টেশনে অবরোধ। জিআরপির বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। ট্রেন না পেয়ে বারাসত ও সন্ডালিয়া স্টেশন অবরোধ করেন পরীক্ষার্থীরা। হাওড়াতেও পর্যাপ্ত বাস অটো না পেয়ে চূড়ান্ত নাকাল হন বহু পরীক্ষার্থী। বর্ধমান জেলায় যানজটের জেরে অসংখ্য পরীক্ষার্থীর নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি। প্রতিবাদে দুর্গাপুর স্টেশন অবরোধ। যানজটে বহরমপুর 34 নম্বর জাতীয় সড়কে আটকে পড়েন বহু পরীক্ষার্থী। একই ছবি 2 মেদিনীপুরেও। ফলে বহু পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি। এবিপি আনন্দ।
অনেকেই ভেবেছিলেন যে নতুন করে পরীক্ষা নেওয়া হবে, বিশেষ করে যারা পরীক্ষা দিতে পারেননি তাদের একবার সুযোগ দেওয়া হবে, যারা দেরিতে পরীক্ষা দিয়েছেন এমনকি তাদেরও খাতা দেখা হবে কিনা, তারাও পরীক্ষা দিয়েছেন এমনটা গণ্য করা হবে কিনা, সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। আজ দেখাবো। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট, শূন্য পদ প্রায় ৩৫,০০০, পরীক্ষার্থী কমপক্ষে ৪৫ লক্ষ। সেই পরীক্ষা ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে চোখে পড়ল অব্যবস্থার ছবি। পরীক্ষার সময় ছিল দুপুর ১টা থেকে দুপুর ২টো, কিন্তু কোথাও অবরোধ, কোথায় যানজট, কোথাও আবার ভিড় ট্রেন। নানা কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি বহু পরীক্ষার্থী। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ঘোষণা করেন দুপুর ১টা ৫৫-র মধ্যে যেসব পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবেন তাদের ফের পরীক্ষা নেওয়া হবে। মহাকরণ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বহু পরীক্ষার্থী রবিবার দ্বিতীয় দফায় পরীক্ষা দেন। বিলম্বের জন্য তার কোনো করার ছিল না। আমরা মাননীয় জেলা শাসকের মাধ্যমে এবং ডিপিএসসির মাধ্যমে সেই পরীক্ষার্থীদের একটা নির্দিষ্ট সময় আপনাদের বললাম, তারপরেও আমরা তাদের পরীক্ষা নিয়েছি। কিন্তু এখানেই শেষ নয়। বৈধ অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও যেসব পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি তাদেরও নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ভাবে রাজ্য সরকার। যেটা মাননীয় শিক্ষামন্ত্রীও ঘোষণা করেছেন যে আমরা এই স্বল্প সংখ্যক প্রার্থী তাদের বিষয়টি আইনের পরামর্শ আমরা গ্রহণ করব। সেই ক্ষেত্রে আমরা চাই তাদের পরীক্ষা গ্রহণ করতে। সোমবার দিনভর এর জন্য আইনি পরামর্শ নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু একদিকে পর্ষদ যখন আইনি পরামর্শ নিচ্ছে, তখন নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে আইনজীবী মহল। একই জায়গা থেকে একজন ঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন, অন্যজন পৌঁছতে পারলেন না, অথচ যিনি দেরিতে পৌঁছলেন তার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। এই যুক্তি কি আদালতে গ্রাহ্য হবে? প্রশ্ন তুললেন আইনজীবী অরুণাভ ঘোষ। ট্রেন বাস দেরি, ট্রেন চলেনি বা বাস চলেনি তা তো না, ট্রেনও চলেছে, বাসও চলেছে। তো একই জায়গা থেকে একটা লোক ট্রেনে করে ঠিক সময় পৌঁছলো, আর একই জায়গা থেকে আরেকজন ভিড়ের জন্য আসতে পারলো না। ক্যান দ্যাট বি আ গ্রাউন্ড যে ওই লোকটাকে পরের দিন পরীক্ষা নেবো বা পরে পরীক্ষা নেবো? একে তুগলকি রাজ নাকি? প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৌঁছতে দেরি হলেও কথা ছিল, কিন্তু ট্রেন বাসের জন্য পরীক্ষা কেন্দ্রের সময় না পৌঁছতে পারার যুক্তি আইনের চোখে যথার্থ নয় বলেই মনে করছে আইনজীবী মহল। তোমায় যখন টাইম দিয়েছে টাইমেই পৌঁছতে হবে। একমাত্র ন্যাচারাল ক্যালামিটি যদি হয়, যে একটা ভূমিকম্প হয়ে গেল একটা পার্ট অফ বেঙ্গলে, তারা একদম ৫,০০০-৫০,০০০ লোক মরে গেল, দ্যাট ক্যান বি আ গ্রাউন্ড যে আরেকদিন পরীক্ষা নাও। এই এলাকার লোক অনেক মারা গেছে, ঢুকতে পারেনি, হ্যান ত্যান। কিন্তু কিছুই হয়নি, দুটো ট্রেন লেট করেছে বলে হয়ে গেল। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশ, নির্ধারিত সময়সীমার মধ্যে ফর্ম ফিল আপ না করতে পারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ মুহূর্তে অ্যাডমিট দিতে গিয়ে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা সবারই জানা। বিভিন্ন মহল থেকে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে এই ঘটনা একটা খারাপ নজির তৈরি করতে পারে। প্রশ্ন উঠেছিল, তবে কি পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে সবাইকে খুশি করতে গিয়ে এই বিপত্তি ডেকে এনেছিল রাজ্য সরকার? একইভাবে এক্ষেত্রেও প্রশ্ন উঠছে, জনপ্রিয়তার স্বার্থে সবাইকে সুযোগ দিতে গিয়ে এবার নয়া বিপত্তি ডেকে আনবে না তো রাজ্য সরকার? আবার উল্টো দিকে চরম বিশৃঙ্খলার জেরে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারলেন না তাদের কি হবে সেই প্রশ্ন উঠেছে। একটা চাকরির আশাতেই তো প্রাণ হাতে ট্রেনে বাসে ঝুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তারা। অব্যবস্থার দায় তো তাদের নয়, তাহলে দায় কার? সরকারের নয় কি? এই তরুণ তরুণীর জীবনের মূল্যবান একটা বছরের দাম কে দেবে? বেকারত্বের জ্বালা খুঁজবে কি করে? প্রশ্নের উত্তর অধরা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আমি স্বপনদা রসিমদার কাছে যাব, কিন্তু তার আগে এই যে ঘটনা দেখালাম গতকাল আমাদের এই শহরে, আমাদের এই রাজ্য জুড়ে ঘটা, তার একেবারে ভুক্তভোগী একজন রাজীব দত্ত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। রাজীব, তুমি পরীক্ষা দিতে পারোনি, কি হয়রানির মধ্যে পড়তে হয়েছে, কি তোমার অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। হ্যাঁ, প্রথম কথা, আমার অ্যাডমিট কার্ডে সপ্তগ্রাম হাই স্কুল লেখা ছিল আর নিয়ারেস্ট পুলিশ স্টেশন ছিল উস্তি। প্রথমে আমার হয়রানি হয়েছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি সংগ্রামপুর স্টেশন, যেটা ডায়মন্ড হারবারে, সংগ্রামপুর স্টেশনের কাছে একদম 2 মিনিট। কিন্তু আমার হয়রানিটা হলো যে আমি উস্তি থেকে ভাবলাম যে উস্তি থেকে, তারপরে নেটে অনেক সার্চ করার পরে জানতে পারলাম যে ওটা সংগ্রামপুর স্টেশনের কাছে। তারপরে সংগ্রামপুর স্টেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা নিলাম, এবং তারপরে হয়রানি হলো বারুইপুরে অবরোধের জন্য। আমি 10টার সময় ট্রেনের টিকিট কেটেছিলাম, ট্রেনে উঠলামও, কিন্তু অবরোধ হলো। আমি ট্রেনে ওখানেই থেকে গেলাম, 1:30 নাগাদ ট্রেনটা ছেড়েছে, তো ওখানে 1:55 নাগাদ সংগ্রামপুর স্টেশনে পৌঁছেছে। আমরা স্কুলেও পৌঁছেছি 1:56 অ্যারাউন্ড, সপ্তগ্রাম স্কুলে, কেন স্কুলটা স্টেশনের একদমই কাছে ছিল। কিন্তু আমাদের 1:55-56 হয়েছে আর কি,
আমাদের পরীক্ষা দিতে দেওয়া হলো না। ওখানকার হেডমাস্টার বললেন যে বিডিও আমাদের এখানে কোনো ইনফরমেশন আসেনি যে সেকেন্ড টার্ম পরীক্ষা নেওয়ার, কিন্তু অলরেডি আমরা টিভিতে নিউজে শুনলাম, মানে আমার মা বলে দিল যে সেকেন্ড টার্ম পরীক্ষা হবে, তুই সেন্টারে পৌঁছা। তো আমি পৌঁছেছিলাম 1:55-56 অ্যারাউন্ড, কিন্তু আমাদের পরীক্ষা নিতে দেওয়া হয়নি। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় হয়রানি, যে আমরা সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য এলিজিবল হলাম না। এবং আমাদের সাথে মানে ওই সেন্টারে অন্তত 30 জন মতন ছিলেন। এবার আমরা বললাম যে অ্যাটলিস্ট আমাদের অ্যাটেন্ডেন্সটা দিন, তাও ওনারা দিলেন না। অসীমদা, আপনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, এই যে ছেলেগুলো, আমরা রাজীবকে এই জন্যই তুলে ধরলাম যে একা রাজীব নয়, এরম লক্ষ লক্ষ পরীক্ষার্থী কালকে এই দিনভর হয়রানির মধ্যে পড়েছে, কি বলবেন? দেখুন, 45 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, এর জন্যে যে প্রিপারেশন, যে ইনফ্রাস্ট্রাকচার, যে কমিউনিকেশন সিস্টেমটার যে অ্যারেঞ্জমেন্ট এবং সেন্টারগুলোর সম্বন্ধে অনেক আগে থেকে ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া, এটা কিন্তু একটা হারকিউলিয়ান টাস্ক ছিল। গভর্নমেন্টের পক্ষে সেই প্রিপারেশনটা কিন্তু হয়নি বলে আমাদের মনে হয়। এখানেই আমার প্রশ্ন থাকবে, এটাকে যদি ফেজে ভাগ করা যেত, অনেকেই বলছেন যে আমাদের মাধ্যমিক হয় 10 লাখ 11 লাখে, যেটা বাড়তেও পারে, 45 লাখ আমরা যদি 3টে বা 4টে ফেজে ভাগ করা হতো, কি অসুবিধা হতো? তাহলেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পক্ষে 3টে ভাগে মানে 15 লক্ষ করে পরীক্ষা। আজকে মাধ্যমিক পরীক্ষা দিলেও 10.5 লক্ষ ছাত্রছাত্রী, আর যদি 15-20 লাখ করেও যদি একটা ফেজে যদি হতো, তাহলে হয়তো ম্যানেজেবল হয়তো হতো। কিন্তু আপনি আপনার টাইমটা কিভাবে ভাগ করবেন? আপনার তো যারা ফার্স্ট ফেজে পরীক্ষা দিচ্ছে তারা কোশ্চেন পেপার নিয়ে চলে আসছে বাইরে, এবার আপনি সেই কোশ্চেন পেপার কিভাবে আপনি করবেন? আপনি তো তাদেরকে পরীক্ষা দিয়ে একটা হলে আপনি দিয়ে বাইরে থেকে তালা দিয়ে রাখতে পারছেন না, তোমরা চা খাও বিস্কুট খাও, তা তো করতে পারছেন না। আলাদা সেট অফ কোশ্চেনস, আলাদা সেট অফ কোশ্চেনসে পরীক্ষা হলের মধ্যে তো অনেক রকমের প্রশ্ন এসে যাবে, ভ্যালুয়েশনের প্রশ্ন আসবে, অনেক রকমের প্রশ্ন আসবে, অনেক রকমের প্রশ্ন আসবে। সুতরাং এটা কিন্তু একটা বিরাট সেখানে এই যে 45 লক্ষ তাদের কাছ থেকে অ্যাডমিশন ফর্মের মাধ্যমে ফি নিয়ে কালেকশন করে, এটা কিন্তু মনে হয় যে কোনো একটা স্ক্রিনিং এর ব্যবস্থা করা উচিত ছিল। স্ক্রিনিংটা কিভাবে হবে সেটাকে আরো কমিয়ে পরীক্ষায় করা, হ্যাঁ সেটা একটা সাংঘাতিক ব্যাপার। এটা করা অনেক আগে থেকে উচিত ছিল, অত্যন্ত এক্সপার্ট লোকেদের দিয়ে এটা করা উচিত ছিল, যারা এটাকে ডিল করতে পারে। ইউরোপের 8টা দেশের লোক সংখ্যা এত নয়। তোমার আইআইটি পরীক্ষা টরীক্ষাগুলো যা হয় সারা ভারতবর্ষে ছড়িয়ে, এবং সেখানেও কিন্তু স্ক্রিনিং করছে, আইএস পরীক্ষাতে সেখানেও স্ক্রিনিং করছে প্রিলিমিনারিতে। এইখানে 45 লক্ষ এরকম একটা, ক্রোয়েশিয়া, উরুগুয়ে, কুয়েত, কাতার, মরিশাস, এই দেশগুলোর জনসংখ্যাই 45 লক্ষ নয়। সেইখানে এই আমাদের খুবই মানে দুর্ভাগ্যজনক এইরকম একটা আমাদের সিন দেখতে হলো। আর কি অবস্থা ছাত্রছাত্রীদের, হ্যাঁ, বারাসতের সিনটা আজকে আমি কাগজে দেখে দেখাচ্ছিলাম, কি অবস্থা। হ্যাঁ, ট্রেনে স্টেশনে সমস্ত ছাত্রছাত্রী, মেয়েরা পর্যন্ত ট্রেন ছেড়ে দিয়েছে, সেই রানিং ট্রেন ধরছে পরীক্ষা দেবে বলে, মানে ভাবা যায় না। আমার মনে হচ্ছিল সঞ্জীব পুরোহিতের কথা, যে চাকরির পরীক্ষায় দৌড়তে গিয়ে প্রাণ হারিয়েছিল, প্রায় সেরকম প্রাণ দিয়ে চাকরি পাওয়ার মতো অবস্থা। তাই তো, খুবই দুঃখজনক অবস্থা। হ্যাঁ, এখানেই আরেকটা প্রশ্ন উঠছে, যেটা কিন্তু রাজনীতির প্রশ্ন, বিরোধীরা তুলছেন যে এই যে 45 লক্ষ পরীক্ষার্থী, এটা কি এই রাজ্যের বেকারদের যে সংখ্যা, বেকারির যে অবস্থা, তার দিকে ইন্ডিকেট করে? এই প্রশ্ন উঠছে তার কারণ একটি পদের জন্য প্রায় 129 জন প্রার্থী। সুতরাং বিরোধীরা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গত 1 বছরে 10 লক্ষ চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা যদি সত্যি সত্যি পূরণ হতো এবং আমাদের রাজ্যে বেকারের অবস্থা রাতারাতি বাড়তো, তাহলে একটি পদের জন্য 129 জন প্রার্থী কি হতো আমাদের এই পশ্চিমবঙ্গে? এ প্রশ্ন উঠছে। সংখ্যা অনেক সময় নেহাত সংখ্যা থাকে না, সংখ্যা কথা বলে, তুলে ধরে সমাজের ছবি। প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট,
ক্রোয়েশিয়া, উরুগুয়ে, কুয়েত, ওমান, কাতার, মরিশাস সহ অনেক দেশেরই জনসংখ্যা ৪৫ লক্ষের নিচে। আর পশ্চিমবঙ্গে শুধু প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়ার আবেদনকারী প্রায় ৪৫ লক্ষ। বিশেষজ্ঞ মহলের একাংশ বলছে, এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট রাজ্যে বেকারত্বের ছবিটা। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ঢালাও দাবি করছেন তারা এখনো পর্যন্ত ১০ লক্ষ কর্মসংস্থান করে ফেলেছেন। অন্তত ২.৫ থেকে ৩ লক্ষ চাকরি প্রসেসে আছে, অনেকটা হয়ে গেছে, অনেকটা ফাইনাল প্রসেসে আছে। ৩ লক্ষ না হলেও ২ লক্ষ তো হবে। আর প্রাইভেট সেক্টর থেকে স্মল স্কেলের নাম্বার 1 আমরা ইন্ডিয়াতে চাকরি সৃষ্টি করাতে। প্রাইভেট সেক্টরে প্রায় আমরা ৮-১০ লাখ, ৭ লক্ষ তো শুধুমাত্র ক্ষুদ্র শিল্পে, অন্যান্য ইন্ডাস্ট্রি আইটি থেকে শুরু করে আদার ইন্ডাস্ট্রিতে আরো ৩ লাখ কর্মকর্তা, তাই তো? কিন্তু প্রাথমিক স্কুলের শিক্ষকের একটা চাকরি পাওয়ার জন্য যুবক যুবতীদের এই হুমড়ি খেয়ে পড়া থেকেই স্পষ্ট কি অবস্থায় দিন কাটাচ্ছেন আমাদের রাজ্যের এই চাকুরি প্রার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন এই ছবিটাই অশনি সংকেত। দীর্ঘ বাম আমলে জঙ্গি শ্রমিক আন্দোলন এবং বর্তমান তৃণমূল সরকারের জমিনীতি বাংলার শিল্পকে পঙ্গু করে দিয়েছে। বড় শিল্পের বড়ই আকাল। অন্যদিকে কৃষকের পরিবারে মাথা বেড়েছে, কিন্তু জমি বাড়েনি। ফলে বেকারত্ব লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ভাতা চালু করেছেন, কিন্তু অনেকেই বলছেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না। বেকারত্বের জ্বালা মেটাতে পারে একমাত্র চাকরি, মাসিক ১৫০০ টাকা নয়। বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থান তৈরি করতে হয়, যা করতে বর্তমান সরকার অনেকাংশেই ব্যর্থ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর যার জেরেই প্রাণ হাতে করে লক্ষ লক্ষ তরুণ তরুণীকে ঝাঁপাতে হলো প্রাথমিক যুদ্ধে, যার মধ্যে গ্র্যাজুয়েট থেকে পিএইচডি ডিগ্রিধারী পর্যন্ত রয়েছেন। ম্যান পাওয়ার প্ল্যানিং না করলে নয়, হয়তো ভোকেশনাল ট্রেনিং করার সময় অনেক আগেই হয়েছিল, এখন দৃঢ় পদক্ষেপে করতে হবে। শুধু গ্র্যাজুয়েশন করলাম আর কি করতে পারি, পড়ানো ছাড়া কিছু পারি না, এইটা কিন্তু একটা ভয়ানক চিত্র এবং এর দিকে এটা কিন্তু বারবার ইঙ্গিত করছে। কারণ এরা কিন্তু নিরক্ষর নয়, এরা শিক্ষিত লোক। এরা শিক্ষিত লোক চাকরি পাচ্ছে না, ৪৫ লক্ষ ছুটে যাচ্ছে একটা ১৪,০০০ চাকরির পেছনে। খাবারের হাহাকার বলে দেয় ঘরে খাবার নেই, কলের সামনে দীর্ঘ লাইন বলে দেয় জলের অভাবের কথা। প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ৪৫ লক্ষ আবেদনকারী। ৪৫ লক্ষ সংখ্যাটা কি বলে দিল না রাজ্যে কাজের অভাব? সংখ্যা অনেক সময় অনেক কিছু বলে দেয়। ৪৫ লক্ষ বলেছে, তবে সংখ্যা বার্তা শুনতে হলে কান পাতার থেকে চোখটা খোলা রাখা বেশি প্রয়োজন। এবিপি আনন্দ। স্বপনদা কি বলবেন, কি করা যেত? না বলবো আর কি, কথা হচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার পরে কোনটা সুশৃঙ্খলভাবে হয়েছে। এই একটু আগে আপনারা দেখাচ্ছিলেন এই আইন মানে না, সংবিধান মানে না, কেস কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, নিন্দিত হচ্ছে, ভৎসিত হচ্ছে। কোনোদিন যে ভাষায় কোর্ট কথা বলেনি কোনো সরকার সম্পর্কে, কোর্ট সেই ভাষায় নিন্দা করছে। এদের কোনো তাপ উত্তাপ নেই, কোনো হলদল কিচ্ছু নেই। আবার তারা একটা বেনজির ঘটনা ঘটাচ্ছে যা ভারতবর্ষে কখনো ঘটেনি, ইলেকশন কমিশনকে কেন্দ্র করে। সে আলোচনা একটু আগে হলো। এর আগে আপনার জয়েন্ট হয়েছে অব্যবস্থা, এসএসসি হয়েছে এরকম ম্যাচাকার অবস্থা, হায়ার সেকেন্ডারির পরীক্ষা হয়েছে ম্যাচাকার অবস্থা, আর এখন এই প্রাইমারি শিক্ষক নিয়োগ। আমি মানছি ৪৫ লক্ষ পরীক্ষা মানে প্রার্থী, এটা একটা বিশাল সংখ্যা। কিন্তু আমি যতদূর জানি যে আমাদের বামফ্রন্ট আমলেই এই প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ডিসেন্ট্রালাইজড করা হয়েছিল, সার্কেলে ভাগ করে, বিভিন্ন ডিস্ট্রিক্ট নয়, শুধু ডিস্ট্রিক্টের তলায় বিভিন্ন সার্কেলে ভাগ করে, এই যেটা বললেন আমাদের অসীমবাবু, যে এইটা নিয়ে যে পরিকল্পনা করা উচিত ছিল, ভাবা উচিত ছিল, যে ইনফ্রাস্ট্রাকচার আপনারাই স্বীকার করতেন যে সব থেকে খারাপ কাজ হয়েছে ৩৪ বছরের বাম শাসনের শিক্ষা আর স্বাস্থ্যে। না, বুদ্ধবাবু বারবার বলেছেন এই যে সে তো অন্য ভিন্ন আলোচনা। আমি বলছি যে এই সার্কেলটাকে যদি ইউজ করা হতো, ডিসেন্ট্রালাইজড করা হতো এবং ওয়েল ইন অ্যাডভান্স
কি করা যেত এই 45 লক্ষকে? অরুণাবদা বোধহয় বলছিলেন যে নিয়ম যে একদিনেই করতে হবে। না এ তো একদিনেই করতে হবে, এক কোশ্চেন পেপারের উপর করতে হবে, নাহলে তো কেস হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এইটাকে সুচারুভাবে ডিসেন্ট্রালাইজড করা। বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন ধরুন অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস তার 8-10 কিলোমিটারের মধ্যে যাতে তার জায়গাটা পড়ে, এইটা যদি ওই সার্কেল অফিসগুলোকে, আপনি দাঁড়ান না, ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি বলছি ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনি জানেন না, বোঝা গেছে তো, আপনার পরীক্ষার লোক তো দিয়েছে, সেন্টার তো 10-11 লাখের বেশি তো পরীক্ষা নেই, অভিজ্ঞতাই নেই কারণ, উনি তো বলে যাচ্ছেন তো, আন্দাজে বলে যাচ্ছেন, লোক তো বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে যে আমরা কেন্দ্রীয় বাহিনী চাইনি, আমরা আধা কি মিলিটারি বাহিনী চেয়েছি। কেন্দ্রীয় বাহিনী আর আধা মিলিটারি বাহিনী, আমরা তো জানি না এর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায়, প্যারামিলিটারি চেয়েছি। এসব ছাড়ুন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি বলছি তো, সার্কেল তৈরি ধরে ধরে প্রাইমারি এডুকেশন আছে, এবং সেটা যদি অতীতে এত সংখ্যক না হলো, যেটা করতো বামফ্রন্টের আমলে, সেটা হচ্ছে যে 45 লক্ষ লোকের জন্য তো ব্যবস্থা হয়েছিল। হ্যাঁ, ওই যেটা বললেন আমি বলছি যে জায়গাটাকে ভাগ করে দেওয়া, ডিসেন্ট্রালাইজ করে দেওয়া, এবং একটা পরীক্ষার্থী কখনোই 15-20 কিলোমিটারের বেশি তার পরীক্ষা কেন্দ্র, এইটা হওয়া উচিত না। এই যে 180 কিলোমিটার, 190 কিলোমিটার, এক ভদ্রমহিলা স্টেটমেন্ট করছেন, বোলপুরে একটা স্কুলে গিয়ে যখন বুঝলেন যে এইটা তার সেন্টার না, তাকে যখন জানানো হলো আপনার অরিজিনাল সেন্টার কোনটা, তা সেটা হচ্ছে 190 কিলোমিটার দূরে। ভাবুন তো, সেই ভদ্রমহিলা আত্মহত্যা করবে না গালে হাত দিয়ে কাঁদবে? এইটা হচ্ছে একটা শাসন ব্যবস্থা, একটা নৈরাজ্যময়তা চলছে। এইটা তার একটা চিত্র ফুটে উঠেছে, এবং এইটা হবে, এইটা চলবে। অন্যান্য সরকারি চাকরি পরীক্ষাও দিই, তাতে অ্যাড্রেস, যে সেন্টারে অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস থাকে। এখানে আমার যখনই আমি দেখলাম যে শুধুমাত্র পিএস আছে, কোনো ল্যান্ডমার্ক নেই, কোনো ফুল অ্যাড্রেস নেই, ইভেন পোস্ট অফিসটাও নেই, তাহলে ইটস সো ডিফিকাল্ট টু সার্চ। না, সেটা তো একটা হয়েছে, আর একটা যার জন্য ধরা পড়েছে, কয়েকটা সেন্টারে, বিশেষ করে খিদিরপুরে একটা সেন্টারে একজন পরীক্ষার্থী যায়। আমি অরুণাবাবুর সঙ্গে কথা বলছিলাম, বললো নেট সংশোধন করেছে। আমরা নেট সংশোধন করলে 10টা ইডিয়েট থাকতে পারে শতকরা, আচ্ছা 90টা ইডিয়েট শতকরা, 10টা পরীক্ষার্থী যেত সেখানে, একটাও যায়নি, তার মানে দেয়ার ইজ সামথিং মোর ডিফিকাল্টিস, কিছু একটা আছে। কোথাও সেন্টারে 100 বসার অ্যারেঞ্জমেন্ট, 500-550 পরীক্ষার্থী চলে গেছে। আমি বলছি আরেকটা কথা, আরেকটা নিদারুণ দিক, আমি 1 মিনিট, আরেকটা নিদারুণ দিক হচ্ছে যে বেকারি যে কি হারে বাড়ছে, এই যে চাকরি হচ্ছে না 2 বছর ধরে, কিচ্ছু সম্ভাবনা কিচ্ছু নেই, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু এই বেকার ছেলেগুলো, এই যে উন্মাদের মতো জীবন হাতে তালুতে করে, এই যে ট্রেনে যেভাবে মেয়েগুলো চড়ছে, মানে মেয়েগুলো চড়ছে, মেয়েগুলো পড়ে গেলে মানে তার কোনো সভ্যতা শালীনতা থাকছে না, পিছন দিক দিয়ে উঠছে, মানে ওই যে উল্টো পাশ দিয়ে, উল্টো দিক দিয়ে, এই যে সিনগুলো আমরা দেখছি। অথচ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এদের থেকে 45 কোটি টাকা তুলেছে, 45 কোটি টাকা অলরেডি তারা তুলে নিয়েছে। আমি রাজীবের কাছে যাবো। স্বপন, আপনাকে একটাই বলার, সেটা হচ্ছে এই এত কোটি বেকারের সংখ্যাটা তো আর 22-23 মাসে হয়নি, এটার জন্য তো আপনাদের সরকারের একটা দায়ী আছে। ভারতবর্ষের ফিচারটা হচ্ছে ক্রমবর্ধমান বেকারি, এটা কোনো রাজ্যের ফিচার না, এটা দেশের ফিচার। কিন্তু সেখানে যেটা সামাল দেওয়া হতো, সেই সামাল দেওয়াটা 2 বছর হচ্ছে না। বাই পোস্ট আমাদের অ্যাড্রেসে পাঠানো হয়নি, ঠিক আছে, নেটে যখন দেওয়াই হলো অ্যাডমিট কার্ডের ইয়েটা, অ্যাড্রেসটা, মানে সেন্টারের অ্যাড্রেসটা, তাহলে ফুল অ্যাড্রেসটা দেওয়া হলো না কেন? নেটে আর কটা ওয়ার্ড টাইপ করলে কি হতো? আসল যে এন্ট্রিটা করলো, আসল ব্যাপার হচ্ছে, ধরুন পুলিশ স্টেশন দেওয়া হয়েছে, আমি হাওড়ায় থাকি, 3 কিলোমিটার দূরে যে স্কুলটা, সেটাও কিন্তু ওই এলাকার কিন্তু অনেক লোক জানে না, অনেক লোক জানে না। আমি কতগুলো স্কুলের নাম বলতে পারি না, সত্যি জানে না, আমাদের কাছে টেলিফোন করেছে, আমরা জানি না সেই স্কুলে। পলিটিক্যাল কনসিডারেশনে সব অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে, সেই ওই লোয়ার লেভেল থেকে প্রাইমারি, সেকেন্ডারি, এরা সিপিএম কে গালাগাল করেছে, কিন্তু সিপিএম ম্যাট্রিক পাস করেছে, এরা পোস্ট গ্রাজুয়েট ডক্টরেট করে দিয়েছে। মানিক ভট্টাচার্য আমার খুব চেনা জানা ভদ্রলোক, তিনি কংগ্রেস তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন, হেরে গেছেন। হেরে যাওয়ার পর তিনি 2টো জায়গায়, একটা হলো যোগেশ চৌধুরী কলেজের প্রিন্সিপাল,
অ্যাট দি সেম টাইম এইটার কর্ণধার। দুটো জিনিস হয় না, হয় না। প্রাথমিক শিক্ষা পরিষদের শিক্ষা সংসদের আমার মনে হয় এই যে মানে ডিস্ট্রিবিউশন লেভেল, আমি সমরেশদা আরো ভালো বলতে পারে না, আমি যেটা দেখেছি আমাদের হাজার রকম আইনের আছে, কোম্পানি ল, ল, হ্যান্ড ল, ক্রিমিনাল, সিভিল, আমরা যেটা জানি সেইটুকুই করি, তার বাইরে যেতে যাই না, কারণ জানি লেজে গোবরে হব। এরা সেই সেন্সটাই নেই, এবং এরা মুখ্যমন্ত্রীর যদি সত্যি কোনো শত্রু থাকে এই ভদ্রলোকেরা শত্রু, আর অন্য কেউ শত্রু না। আমি আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। কালকে আর দর্শকদের আরেকবার জানিয়ে দেব যে তৃণমূল কংগ্রেস আগামী কাল থেকে রাস্তায় নামছেন তারা, যে এই রাজ্যে পঞ্চায়েত ভোট করতে দিচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন। এই অভিযোগে একেবারে রাজনৈতিক আন্দোলন কালকে মেট্রো চ্যানেলের সামনে থেকে শুরু হবে। আমি রবীন্দ্রের কাছে যাব, কিভাবে দেখছেন এই আন্দোলন? এটা তো সিপিএম এর বিরুদ্ধে নয়, বিরোধীদের বিরুদ্ধে নয়, বিরোধীদের বিরুদ্ধে নয়, বলছি এখন পিছনে চলা। বামফ্রন্ট দুপুরবেলায় মিটিং করেছে, মিটিং করে বিমান বসু প্রোগ্রাম অ্যানাউন্স করেছে আগামীকাল, যে বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত রানী রাসমণি রোডে অবস্থান করবে। আমরা মেট্রো চ্যানেলেই আমরা অনুমতি চেয়েছিলাম, সেটা পুলিশ দেননি। তারপরে রাজ্যপালের কাছে আমরা 4টের সময় গেছি। কিন্তু এই যে আপনারা ফোকাসে নেই, ফোকাসে নির্বাচন কমিশন, আমি কথাটা বলছি, আমরা নির্বাচন রাজ্যপালের কাছে এই দাবি করেছি, বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র নয়, মীরা পান্ডে, সময় মতো নির্বাচন চাই। আর উনি তো বিশেষ করে যেই নেতা একটু আগে অ্যানাউন্স করলেন, তিনি তো এই সংবিধান, সভ্যতা, ভব্যতা এই সব অতিক্রম করেই এই স্টেট ইলেকশন কমিশনের বিরুদ্ধে এক মিনিট সুইসাইডাল ব্যাপার হয়ে যাচ্ছে, এই মনুমেন্টের উপর থেকে লাভ দেওয়ার মতো। আমার গভর্নমেন্ট, আমি দেখতে পাচ্ছি সেটা হলো একটা লাস্ট একটা অনুরোধ আছে, যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে পারলো না, ঠিক আছে, তাদের জন্য আরেকবার একটা পরীক্ষা হলে খুব ভালো হয়। একেবারে এটা আমার অনুরোধ, পরীক্ষার্থী কেন আমার যারা জানিয়েছেন এটা। হ্যাঁ, বিশ্বনাথ বাবু আপনি কিছু বলছেন? আমি যেটা বলতে চাইছি যে যেভাবে সাংবিধানিক সংস্থাগুলোকে যদি আমরা সরাসরি আক্রমণে নামি, তাহলে সংবিধানের স্তম্ভগুলোই তো ভেঙে যাবে। তাহলে আলটিমেটলি যে ডেমোক্রেসি নিয়ে আমরা কাজ করি, এই ডেমোক্রেসিটা ভাঙবে। আমি বারবার বলছি, আমরা গর্বিত যে 1950 যখন আমাদের সংবিধান চালু হলো, একই সময় পাকিস্তান, একই সময়ে নেপালের সংবিধান চালু হলো, আফ্রিকার একাধিক দেশে, ল্যাটিন আমেরিকার একাধিক দেশে, সেই সমস্ত দেশে গণতন্ত্র টিকে নেই, আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে রয়েছি। তার কারণ একটা, আমি বেসিক কারণ আমি বলছি, কারণ আমাদের মানুষ এখানে নির্বাচনে অংশ নিতে পারে, তার মতামত প্রকাশ করতে পারে। ভারতীয় গণতন্ত্রের এই যে বহুত্ববাদী ব্যবস্থার সত্ত্বেও যে গণতন্ত্র টিকে গেছে, সাস্টেইন করেছে, তার একটা বড় কারণ যে মানুষ নির্বাচনে অংশ নিতে পেরেছে, সরকার গঠন করতে পেরেছে, পরিবর্তন করতে পেরেছে, তার মতামতের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ করতে পেরেছে। আমি একটা যোগ করি, বিবিসিতে বেনজির ভুট্টো বেশ কয়েক বছর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতবর্ষ এবং পাকিস্তান এর মধ্যে তফাৎ হচ্ছে যে 50 বছরে ভারতবর্ষ একটা ইলেকশন কমিশন গঠন করতে পেরেছেন, যেটা আমরা পারিনি, এবং সেই জন্যই ভারতবর্ষের গণতন্ত্রের শিকড়টা, রুটটা এত গভীর। মানে আমি আপনাকে বলছি যে আফ্রিকার দেশগুলোতে যেখানে মানে ডেমোক্রেসি তৈরি মানে কেবল যাচ্ছে, নেশন বিল্ডিং এর কাজে যাচ্ছে, তারা ইন্ডিয়ান ডেমোক্রেসি থেকে ন্যাশনাল ইলেকশন কমিশনকে রোল মডেল হিসেবে নিচ্ছে। এক মিনিট, অরুণ শরী একটা মারাত্মক কথা বলেছেন যে আমরা 47 সালে স্বাধীনতা পেয়েছি, 50 সালে কনস্টিটিউশন তৈরি করেছি, 52 সালে নির্বাচন করেছি, আর পাকিস্তানও একই দিনে পেয়েছে, আরেকদিন রাত্রে, একদিন মানে 14 আর আমরা 15 রাতের বেলা। আর 70 সালে প্রথম জেনারেল ইলেকশন গেছে, কাটাকাটি করে দুটো ভাগ হয়ে গেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। ভারতবর্ষের গণতান্ত্রিক, আমি সেই কারণে আমি খুব কনসার্ন, আমি সিরিয়াসলি বলছি যে আমি খুব কনসার্ন যেভাবে স্টেট ইলেকশন কমিশনের বিরুদ্ধে একের পর এক, কমিশনারের বিরুদ্ধে একের পর এক মানে একেবারে পার্সোনাল অ্যাটাক করা হলো, যেভাবে নানাভাবে তাকে হেনস্থা করবার জন্য উদ্যোগ আমরা একের পর এক লক্ষ্য করা গেলাম। আমার লজ্জা লাগছে মানে নাগরিক হিসাবে। অ্যাট দি সেম টাইম স্টেট ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটা রাজনৈতিক দল যদি সরাসরি পথে নেমে যায়, মিটিং মিছিল করে, এবং সামগ্রিক, আপনার কি মনে হয় নাগরিক সমাজের এখানে একটা ভূমিকা থাকা? আমি কিন্তু বারবার এই কথাটা বলছি, কোথায় সেই নাগরিক সমাজ? 2009 এর নাগরিক সমাজ কোথায়? 2011 নাগরিক সমাজ কোথায়? সমাজ এই ভারতের সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করার একটা দায়িত্ব বোধহয় আজকে নতুন করে ভাবতে হবে। আমি মনে করি কি, এক মিনিট বলুন, যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংবিধান রচয়িতাগণ তৈরি করেছিলেন, কন্ট্রোলার জেনারেল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইলেকশন কমিশন,
they deserve respect from all democratic people and all quarters. সেইটা না করলে পরে কিন্তু আমরা গণতন্ত্রকে কিন্তু দুর্বল করব। পশ্চিমবঙ্গে একটা কনস্টিটিউয়েন্ট স্টেট হিসেবে কিন্তু এই টেন্ডেন্সিটা কিন্তু না স্টেট গভর্নমেন্ট নিজের বেজ্জতি নিজে ডেকে একেবারে শেষ। সেই পরম্পরায় আমরা বহন করছিলাম, এটা একটা ব্যতিক্রম। অসীমবাবু যে বলেছেন, আমরা দেখেছি মানবাধিকার কমিশন, তার সম্পর্কে এই রাজ্য সরকারের মনোভাব। আমরা দেখেছি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, তার সম্পর্কে রাজ্য সরকারের ভূমিকা, বিচারপতিদের বিরুদ্ধে রাজ্য সরকারের মনোভাব। আমরা বারবার দেখছি যে সমস্ত সংস্থাগুলি রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে হচ্ছে ইলেক্টেড বডি, প্রত্যেকটি ক্ষেত্রে হচ্ছে এগুলিকে অবজ্ঞা করা, অসম্মান করা, অমর্যাদা দেওয়া। আর যে এই যে রাজীব একটু আগে বললো তার আপিল, বুঝুন এটা যদি আজকে মানত একটা সংস্থার পরিকাঠামো, এই ছেলেটাকে এখন তাকে বলতে হচ্ছে, আপিল করতে হচ্ছে আরেকবার সুযোগ দিন। এই নৈরাজ্যের পথে এই নৈরাজ্যের পথে এই সরকার হাঁটছে, তার জন্য দেখবেন এখন তারা তাদের অপরাধ ঢাকবার জন্য তারা অন্যদেরকে দায়ী করার চেষ্টা করছে, যেটা গণতন্ত্র। প্রাক্তন বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, কি মনে হয় যে এই সাংবিধানিক প্রতিষ্ঠান এতবার শুরুতে আপনি যার কথা বলছিলেন রাজনৈতিক আক্রমণের মুখে দাঁড়িয়ে, এখানে আর কি বলবো, কারণ আমার তো প্রথমেই বলছিলাম যে আমি এই রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, কিন্তু এটা যে প্রশ্ন করছেন আমি সেভাবেই ফিল করছি, নট ইন এ পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, যেটা যে সমস্ত মানে সাংবিধানিক প্রতিষ্ঠান, তার মধ্যে ইলেকশন কমিশন তো স্টেট এবং সেন্ট্রাল সবই আছে, জাজেস অ্যান্ড অল দ্যাট, ইভেন দ্য মিনিস্টার্স অ্যান্ড অল দ্যাট, কিন্তু সেখানে গণতন্ত্রের বিশেষ কথা হচ্ছে যে কাঠামোটা যে আপনার সংবিধানে আছে, আপনি গণতন্ত্রই থাকবে না যদি সেটা বিশ্বাস না করেন। এবং যেমন ধরুন কোর্টের ওপর যে আস্থা কোর্ট করছে, সেটা মানুষের বিশ্বাস আছে বলে। এখন হঠাৎ সবকিছুরই নর্মস আছে, নিয়ম কানুন আছে, সেটাই যদি বেসিক ভুলে গিয়ে আমি আক্রমণ করতে থাকি, তাহলে কিন্তু আমি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলবো। তার মানে ধরুন এই ওরা বলছিলেন আলোচনা, আপনি পাশাপাশি প্রতিষ্ঠিত রাষ্ট্র দেখুন, এবং আমরা 2011-তে আমরা করেছিলাম সোশ্যাল সায়েন্স কংগ্রেস, আমি চেয়ারম্যান ছিলাম, এই অরুণবাবু বলতে এসেছিল, ওরা অনেকেই এসেছিলেন, এই নিয়েই আমরা আলোচনা করছিলাম। সেখানে দেখুন সাকসিড, আমাদের ডেমোক্রেসি সাকসেস এই জন্যে, কিন্তু এত বাধা, ইন্টারনাল এমার্জেন্সি তো কিন্তু ইন্টারনাল থ্রেট, আউটসাইড অমুক তমুক করেও কিন্তু মানুষ আলটিমেটলি, আর্মি কিন্তু আসেনি, আর সব জায়গাতে আর্মি কভার করে নিয়েছে। আর পাকিস্তানে তো যেমন গণতন্ত্র দেখেছেন, আছে মানুষের বিশ্বাস। আমি সেই জন্য খুব অস্বস্তি বোধ করছি, তবে আমার অনুরোধ, আমি তো কাউকে বলতে পারি না, আর কি শুনবে, আপনি কি বিশ্বাস একটা হারমোনি থাকা দরকার নিশ্চয়ই, এবং সেখানে আপনি বলছেন অনুরোধ, না আমি অনুরোধ কেন বলছি, এই জন্য বলছি যে হ্যাঁ ইলেকশন কমিশনের, তার মানে বিচার এমনকি বিচারপতিও বা ইলেকশন কোনো তারা কিন্তু ক্রিটিসিজমের মধ্যে নয়, কিন্তু ওখানে ক্রিটিসিজমটা কি ক্রিটিসিজম তা নিয়েও তো রায় আছে, যুক্তিবাদী ক্রিটিসিজম করতে হবে। আমি যদি তাকে গালাগালি করি বা বলি ভয় দেখাই, তাহলে তো মেনে নিবে, মানে একটা জিনিস কোর্টে চলে গেছে, কোর্টে যদি লড়াইটা হেরে যায় তাহলে হয়ে গেল। না সবচেয়ে বড় কথা সুমন, দ্যাট সাজেশন দ্যাট উইল বি ব্রেক আপ দ্য কনস্টিটিউশন মেশিনারি, তাহলে তো কেওস হয়ে গেল একেবারে। আমরা কেউ সেই অচলাবস্থা, সেই অব্যবস্থা চাইছি না। দুটো অব্যবস্থা নিয়ে, যে অব্যবস্থা এবং অচলাবস্থার সম্ভাবনা পঞ্চায়েত নির্বাচন ঘিরে এবং অবশ্যই টেট পরীক্ষা ঘিরে আপনাদের সামনে প্যারালালি রাখলাম। এই অনুষ্ঠান শেষ করব, কিন্তু যেতে যেতে দেখব যে সম্ভাবনা দেখা দিয়েছে যে পঞ্চায়েত ভোট হবে, আদৌ কি হবে। কিছুদিন আগে একটা জনপ্রিয় বাংলা ছবি এসেছিল ভূতের ভবিষ্যৎ, খানিকক্ষণ আগে এবিপি আনন্দ চ্যানেলেই যাচ্ছিল ভোটের ভবিষ্যৎ। আমরা চাই না যে ভোটের ভবিষ্যৎ ভূতের ভবিষ্যতে পরিণত হোক। এই অনুষ্ঠান শেষ করতে করতে আপনাদের দেখাবো যে আইন কি বলছে, এই অব্যবস্থা এবং এই অচলাবস্থার পরে কি রয়েছে, পঞ্চায়েত নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার আইনি ব্যাখ্যা ঠিক কীরকম। পঞ্চায়েত ভোট 20 বাঁ চলে, বল আদালতের কোর্টে গড়ানোয় এখন কবে ভোট হবে তা নিয়ে বিস্তর ধোঁয়াশা, কিন্তু নির্দিষ্ট সময়ে ভোট না হলে কি হবে উঠে আসছে নানা সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে সংবিধানের 243-এর ইউ ধারায় বলা হয়েছে পঞ্চায়েতে মেয়াদ শেষ হওয়ার 6 মাসের মধ্যে ভোট করতে হবে, যদি না বিষয়টি আদালতের বিচারাধীন হয়। পঞ্চায়েত ভোটের বিষয়টি আদালতের বিচারাধীন হলে সেক্ষেত্রে আদালত যা নির্দেশ দেবে সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে। আদালত নির্দেশ না দিলে সরকার পঞ্চায়েতগুলির মাথায় প্রশাসক বসাতে পারে সর্বোচ্চ 3 মাসের জন্য। 3 মাস কেটে গেলে সরকার অর্ডিন্যান্স জারি করতে পারে, সেক্ষেত্রে পঞ্চায়েতগুলির মাথায় বসবেন বিডিও, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে মহকুমা শাসক এবং জেলা পরিষদ চালাবেন জেলা শাসক। যদিও সরকার অর্ডিন্যান্স জারি করতে চাইলে তাকে আদালতে চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে বলে মত আইন বিশেষজ্ঞদের।
অর্ডিন্যান্স যদি করার চেষ্টা করা হয়, অর্ডিন্যান্সটাই চ্যালেঞ্জ হবে কোর্টে, আর তারপর যা মামলা হবে তার মধ্যে ইন্টারিম অর্ডারগুলো হবে। বিকজ এটা পঞ্চায়েত অ্যাক্টের ঠিক মেয়াদের মধ্যে ইলেকশন না করার জন্যে অর্ডিন্যান্স দেওয়া হচ্ছে। ইলেকশন করা যেত, না করার জন্য অর্ডিন্যান্স করা হচ্ছে, তার মানে গভর্নমেন্ট তার নিজের সুবিধে করার জন্য ইলেকশন করতে দিল না, এটি চ্যালেঞ্জ হবে হাইকোর্টে। কিন্তু রাজ্য সরকার যদি পঞ্চায়েতগুলির মাথায় প্রশাসক বসিয়ে দেয়, তাহলে ঘুরপথে বিনা নির্বাচনেই তাদের হাতে সমস্ত ক্ষমতা চলে আসবে বলে মত রাজনৈতিক মহলের, যাতে আখেরে লাভবান হবে তৃণমূলই। তাই তারা পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে ভোট পাকিয়ে তা পিছিয়ে দিতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের। তবে সময়ে পঞ্চায়েত নির্বাচন না হলে রাজ্য সরকারও বড়সড় আর্থিক সমস্যায় পড়তে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। তাদের মতে নির্বাচিত পঞ্চায়েত না থাকলে কেন্দ্র সরকারের 3টি গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা পাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে। এগুলি হলো 100 দিনের কাজের প্রকল্প, কেন্দ্র অর্থ কমিশনের সুপারিশে প্রাপ্য অর্থ এবং পিছিয়ে পড়া এলাকা উন্নয়ন তহবিলের টাকা, যার জেরে থমকে যেতে পারে উন্নয়ন। তাই নির্দিষ্ট সময় পঞ্চায়েত নির্বাচন না হলে তৃণমূলের সামনে যেমন রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে, তেমনি রাজ্য সরকারের আর্থিক ও সাংবিধানিক সংকটে পড়ারও প্রভূত আশঙ্কা রয়েছে বলে মত রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। প্রতিপক্ষ নিবেদন করছে এলিট, পায় পায় আনন্দ। অলমাইটি, জীবনের সঙ্গে ভবিষ্যতের জন্য। টাইটাস কুল শুজ, খুশির 12 মাস। ফ্যালকন মানে আত্মবিশ্বাস, ফ্যালকন মানে সুরক্ষা। এবং রত্নদ্বীপ প্রিমিয়াম টি।